হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কি শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। স্ক্রিনে লেখা দেখতে পাচ্ছ কিনা জানাও। মাত্র কলেজ থেকে আসলাম ভাইয়া, কলেজের প্যারা ভালো লাগে না। কলেজ শুরু হইতে পারল না। আবার ঢং। কলেজের নাকি প্যারা। আরে ভাই আগে শুরু হোক। কয়টা ক্লাস আগে করো। তারপরে না প্যারা। সবাই খাতা কলম বের করো। আমরা আজকে অনেক অনেক মজার মজার কিছু জিনিসপত্র পড়বো। ঠিক আছে? খাতা কলম বের করো। আমরা ছোট্ট করে আগে একটু আগের দিনের পড়াটা যতটুকু আমাদের দরকার সেটুকু একটু রিভাইজ করে নিব। ঠিক আছে? তারপরে আমরা শুরু করব। ভাইয়া সেলফ স্টাডি এর টাইম পাওয়া যায় না। কে বলছে যায় না? যায়। চাইলেই পাওয়া যায়। যদি মনে করো তোমার কলেজে আসলে ভালো পড়াশোনা হচ্ছে না, তাহলে কলেজে ক্লাসের ফাঁকে ফাঁকে পড়াটা রিভিশন দিবা। আমাদের আসলে হয় কি, আমরা মনে করি ১ ঘন্টা পড়ছি, তো ১০ মিনিট সময় রাখলেই হবে রিভিশনের জন্য। কিন্তু রিভিশনটাকে আমরা না সমান গুরুত্ব দেই না। এটা করা যাবে না। তোমার নতুন পড়ার গুরুত্ব যতখানি, রিভিশন করা বা রিভাইজ করার গুরুত্ব ততখানি। মানে একটা নতুন পড়া আর সেই পড়াটা মাথায় ধরে রাখা ২ টা সমান গুরুত্বপূর্ণ। কোনোটাকেই ইগনোর করা যাবে না। বুঝতে পারছো? কলেজ আজকে বন্ধ দিয়ে দিছে। কেন বন্ধ দিছে কেন? কলেজ একদম বাজে লাগে, ক্লাসে গেলে ঘুম ধরে। হুম। ও পূজার জন্য বন্ধ দিছে না? গুড। ঠিক আছে। স্যার যা পড়ায় সেটা ছাড়া অন্য বই খুলে বের করে দেখলাম। ঠিকই আছে। আচ্ছা আমরা শুরু করি আস্তে আস্তে। চলো। চলো আস্তে আস্তে শুরু করি। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে দিনের বেলা ক্লাস শেষ করে ফেলি। গতকালকে ইঞ্জিনিয়ারিং ব্যাচে ক্লাস নিতে গিয়ে যেটা দেখলাম, পোলাপান খেলার জন্য আসলে অন্যমনস্ক থাকে লাইভ ক্লাসের মধ্যে। তো এর জন্য আসলে আগে ভাগে ক্লাস শেষ করে ফেলা। তো পরে তো রেকর্ড থাকবেই, যারা ১০টার সময় দেখতে চায় তারা তো দেখতে পারবেই। আর যারা হচ্ছে ধরো খেলাটা উপভোগ করতে চায় তাদের জন্য যাতে করে একটা অপশন থাকে। ঠিক আছে? ঠিক আছে, আমরা তাহলে শুরু করি চলো। এই কি হলো এটা? হুম, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা তাহলে চলো শুরু করি। সো আমাদের একদম ১ম এ আমাদের আগের দিনের যে টপিকগুলো আমরা পড়েছিলাম, সেইগুলা আগে আমরা একটু রিভাইজ করে নিব। খুবই অল্প কথায় আমরা একটু রিভাইজ করে নিব এবং তারপরে আমরা হচ্ছে আরো ছোটখাটো কিছু থিওরি আছে, সেইগুলো আমরা দেখে ফেলবো। তো চলো আমরা তাহলে শুরু করে দেই। চলো, সবাই একটু খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আমাদের আর কয়টা ক্লাস লাগবে? আমাদের হচ্ছে ধরো ৩ টা মতন ক্লাস লাগবে। আজকের পরে আরো ৩ টা বা ৪ টা মতন ক্লাস লাগবে আরকি। আমরা সিকিউ, এমসিকিউ সলভ ও তো করব। তো ৩ টা থেকে ৪ টা মতন ক্লাস লাগবে ইনশাআল্লাহ। ঠিক আছে। চলো তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে। ঠিক আছে। চলো আগে ছোট্ট করে একটু আগের দিনের পড়াগুলা একটু রিভাইজ করে আসি। তাহলে আমাদের মনে করতে সুবিধা হবে সবকিছু। ঠিক আছে? সো আমরা দেখেছিলাম যে এটা মনে করো একটা আনুভূমিক তল। হ্যাঁ? এই আনুভূমিক তলে এইখানে মনে করো আমাদের কোনো একটা বস্তু রাখা আছে। এই বস্তুটা আমরা আনুভূমিকের সাথে v0 বেগে ছুঁড়ে মেরেছিলাম। আমরা আনুভূমিকের সাথে v0 বেগে ছুঁড়ে মেরেছিলাম। এবং আমরা দেখেছিলাম আগের দিন
যে এইটার ভাইয়া গতিপথটা আসলে কেমন হয়, এটার গতিপথটা হয় এইরকম টাইপের একটা গতিপথ আমরা পাই। তো এইখানে আমরা আজকে মূলত বের করতে চাই যে বস্তুটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, বস্তুটার বিচরণকাল কত, বস্তুটা যখন এপাশ থেকে ছুঁড়ে মারছি আবার যখন এটা মাটিতে এসে পড়বে সেই সময় সেটা আনুভূমিক বরাবর কত রাস্তা অতিক্রম করবে, কত দূরত্ব অতিক্রম করবে, সেইটা আমরা দেখব। বুঝতে পারছো? ঠিক আছে, ওকে। সো চলো আমরা তাহলে শুরু করি, একদম আগের দিনের পড়াশোনা থেকেই শুরু করি চলো। সো ভি নট বেগে থিটা নট কোণে যখন আমরা ছুঁড়ে মেরেছিলাম ভাইয়া, তখন কিন্তু আমাদের দুইটা উপাংশে শুরুতে আমরা এটাকে ভেঙে ফেলেছিলাম এই বেগটাকে। একটা ছিল আমাদের আনুভূমিক উপাংশ আর একটা ছিল আমাদের উলম্ব উপাংশ। সবাই একটু মুখে মুখে বলবা কিন্তু, হ্যাঁ। বলতো আনুভূমিক যে উপাংশটা সেই উপাংশের মান কত ছিল? এটা যদি ভি নট হয় তাহলে থিটা নট কোণে এর যে আনুভূমিক উপাংশটা এই উপাংশের মান কত হবে? এটা হলো ভি নট এক্স। সো ভি নট এক্স মানে বোঝাই কি, যে নট মানে বোঝাই আদিবেগ আর এক্স মানে বোঝাচ্ছি এক্স অক্ষ বরাবর আদিবেগ, এক্স অক্ষ বরাবর আদিবেগ। সো নট এক্স মানে কি এক্স অক্ষ বরাবর আদিবেগ, সেটা হচ্ছে আদিবেগের এক্স অক্ষ বরাবর উপাংশ ভাইয়া কত? ভি নট কস থিটা নট। পারফেক্ট। এইবার আসো ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর যদি আমরা হিসাব করি, দেখো ভি নট ওয়াই, নট মানে আদিবেগ, ওয়াই মানে ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ ভি নট ওয়াই মানে ওয়াই অক্ষ বরাবর আদিবেগ। তো আমাদের এই ওয়াই অক্ষ বরাবর আদিবেগটা কত হবে? ভি নট এর ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত হবে? ভি নট সাইন থিটা নট, এগুলো আমরা দেখেছিলাম। সো এখন যদি আমরা চাই এক্স অক্ষ বরাবর বস্তুর শেষ বেগ বের করতে, এক্স অক্ষ বরাবর বস্তুর শেষ বেগ বের করতে, ওয়াই অক্ষ বরাবর বস্তুর শেষ বেগ বের করতে, তাহলে আমরা কি সূত্র অ্যাপ্লাই করেছিলাম? সো মেইন সূত্র তো ভাইয়া ভি সমান সমান ইউ প্লাস এটি, এটা তো আমাদের মেইন ফর্মুলা ছিল, তাই না? সো আমরা যখন এক্স অক্ষ বরাবর এই সূত্র অ্যাপ্লাই করি, যখন আমরা এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর যদি আমরা এক্স অক্ষ বরাবর এই সূত্র অ্যাপ্লাই করি, তাহলে দেখো ভি মানে ছিল শেষ বেগ, যেহেতু আমি এক্স অক্ষ বরাবর লিখবো তাহলে আমি এক্স অক্ষ বরাবর শেষ বেগটাকে লিখবো, সমান সমান ইউ মানে ছিল আদিবেগ, যেহেতু এক্স অক্ষ বরাবর সবকিছু, তাহলে ইউ আদিবেগ, আমরা শুধু আদিবেগ নিব না, আমরা নিব ওয়াই এক্স অক্ষ বরাবর আদিবেগ। এক্স অক্ষ বরাবর আদিবেগ কিন্তু ছিল এই যে ভি নট এক্স প্লাস এক্স অক্ষ বরাবর ত্বরণ ইনটু টি। ভাইয়া এক্স অক্ষ বরাবর কি কোনো ত্বরণ থাকে? যখন আমরা প্রাসের বেগে ছুঁড়ে মেরেছি, কোন একটা বস্তুকে যখন আনুভূমিকের সাথে ছুঁড়ে মেরেছিলাম, তখন কিন্তু আমাদের বস্তুর উপরে যে ত্বরণটা সেটা শুধুমাত্র কোন দিক বরাবর ছিল? শুধুমাত্র ছিল ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর কিন্তু এর কোনো ত্বরণ ছিল না। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর কিন্তু এর কোনো ত্বরণ ছিল না, শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর এটার একটা ত্বরণ ছিল। তাহলে আমরা এটা লিখতে পারি যে এ এক্স যেটা, এটা হয়ে যাচ্ছে 0। তাহলে এক্স অক্ষ বরাবর যদি আমরা শেষ বেগ বের করতে চাই, এটা খেয়াল করে দেখো, এটা ভি নট এক্স এর সমান, অর্থাৎ ভি নট এক্স মানে কত? ভি নট কস থিটা নট, অর্থাৎ এক্স অক্ষ বরাবর শেষ বেগ হচ্ছে ভি নট কস থিটা নট। খেয়াল করে দেখো এটা কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হয় না, এটা কিন্তু আমরা দেখেছিলাম, তাই না? যে এক্স অক্ষ বরাবর আমাদের এই যে বেগটা, সেটা কিন্তু সময়ের সাথে সাথে কোনো পরিবর্তন হয় না, তাই তো? এক্স অক্ষ বরাবর এটা সকল ক্ষেত্রে কিন্তু এক্স অক্ষ বরাবর এটার বেগটা সেম থাকে। কিন্তু কোন বেগের পরিবর্তন হয়? আমরা দেখেছিলাম যে ওয়াই অক্ষ বরাবর বেগের কিন্তু পরিবর্তন হয়। সো যদি আমরা এখন ওয়াই অক্ষ বরাবর সমীকরণটাকে লিখি, ওয়াই অক্ষ বরাবর যদি আমরা সমীকরণটাকে লিখি, তাহলে দেখো ভি সমান সমান ইউ প্লাস এটি, তাহলে শেষ বেগটা বসাবো ওয়াই অক্ষ বরাবর, এই যে লিখলাম ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ, সমান সমান আদিবেগ, আদিবেগটাও লিখবো ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর আদিবেগকে আমরা এইভাবে প্রকাশ করি, নট মানে আদি আর ওয়াই মানে ওয়াই অক্ষ বরাবর আদিবেগ, পারফেক্ট, প্লাস এটি। সো আমাদের এখানে হবে প্লাস এ ওয়াই ইনটু টি, কারণ সবগুলো আমরা ওয়াই অক্ষ বরাবর যেহেতু নিচ্ছি, তাই এইভাবে করে সমীকরণটাকে আমরা প্রকাশ করলাম। বলতো ভাইয়া ওয়াই অক্ষ বরাবর যে ত্বরণটা, সেইটাই কি আমাদের অভিকর্ষজ ত্বরণ না? এটাই কি আমাদের মাইনাস জি হবে না? সো ভি ওয়াই সমান সমান হবে ভি নট ওয়াই মানে কত ছিল? ভি নট ওয়াই মানে ছিল ভি নট সাইন থিটা নট মাইনাস জি ইনটু টি।
মাইনাস জি ইন্টু টি। কেন মাইনাস তো বুঝতে পারছো, কারণ আমাদের বলতো এই আদিবেগটার ডিরেকশন কোন দিকে, আদিবেগের ডিরেকশন ছিল উপরের দিকে, আর জি এর ডিরেকশনটা কোন দিকে, জি এর ডিরেকশনটা কিন্তু ভাইয়া নিচের দিকে। সো যেহেতু এটার দিক উপরে এটার দিক নিচে, দুইটাই ভেক্টর রাশি, একটার সামনে প্লাস দিলে আর একটার সামনে কি দিতে হবে, মাইনাস দিতে হবে। একটার সামনে প্লাস দিলে আরেকটার সামনে মাইনাস দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ডান 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 ডান। ওকে, তাহলে ভাইয়া আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এই যে আমাদের ভি নট বেগে যখন আমরা এটাকে ছুড়ে মেরেছিলাম, তখন কিন্তু আমরা দেখেছিলাম যে এটার যে গতিপথ, সেই গতিপথটা এইরকম টাইপের একটা গতিপথ হয়। এবং ভাইয়া বলো তো, এই গতিপথে এক্স অক্ষ বরাবর তার যে উপাংশ সেটার কি কোনো পরিবর্তন হয়? এক্স অক্ষ বরাবর যে উপাংশ এটার কি কোনো পরিবর্তন হয়? হয় না কিন্তু। তো আমাদের এক্স অক্ষ বরাবর যে উপাংশ, এক্স যে কোনো একটা বিন্দুতে বেগের এক্স অক্ষ বরাবর যে উপাংশ, সেইটা কিন্তু ভাইয়া প্রত্যেকটা জায়গাতে বেগের এক্স অক্ষ বরাবর উপাংশ কিন্তু সেম থাকে। প্রত্যেকটা জায়গাতে বেগের এক্স অক্ষ বরাবর যে উপাংশ ছিল, এক্স অক্ষ বরাবর যে উপাংশ ছিল, এটা কিন্তু প্রত্যেকটা জায়গাতে সেম থাকে। কিন্তু পরিবর্তন হয় কিসের? পরিবর্তন হয় ওয়াই অক্ষ বরাবর বেগের। তো আমরা এখানে দেখেছিলাম যেমন এই জায়গাতে ওয়াই অক্ষ বরাবর বেগ কম, এখানে ওয়াই অক্ষ বরাবর বেগ শূন্য, এই জায়গায় ওয়াই অক্ষ বরাবর বেগ নিচের দিকে, এখানে আবার ওয়াই অক্ষ বরাবর বেগটা একটু নিচের দিকে বেশি। সো আমাদের কিন্তু এভাবে এক্স অক্ষ বরাবর বেগগুলা সব সময় কিন্তু সেম থাকে, কিন্তু ওয়াই অক্ষ বরাবর বেগগুলা কি সেম থাকে? ওয়াই অক্ষ বরাবর বেগগুলা কি সেম থাকে? থাকে না। ঠিক আছে, ওকে। সো তাহলে ভাইয়া খেয়াল করো, আমরা কিন্তু এখান থেকে যদি তাদের লব্ধি বেগটা দিক বের করতে চাই, দেখো এইখানে আমাদের লব্ধি বেগের ডিরেকশনটা কোন দিকে, এই দিক বরাবর। এইখানে আমাদের লব্ধি বেগের ডিরেকশন কোন দিকে, এই দিক বরাবর। এইখানে আমাদের লব্ধি বেগের ডিরেকশন কোন দিকে, এই দিক বরাবর। সো বলো তো, আমাদের লব্ধি বেগের যে ডিরেকশনটা, এইটা কি সব সময় ফিক্সড আছে নাকি পরিবর্তন হচ্ছে বলো তো? লব্ধি বেগের যে ডিরেকশনটা, এই যে ভি যেটা, এই যে ভি যেটা কমলা কালার দিয়ে লিখছি যেটা, এই ভিটা কি সব জায়গাতে, মান কি সব জায়গাতে একই রকম আছে? প্রত্যেকটা জায়গাতে মান কি একই রকম আছে? না, এটা কিন্তু চেঞ্জ হয়, তাই না? ভি এর যে মানটা আমরা দেখেছিলাম, আমাদের যে লব্ধি বেগের যে মানটা, এই মানটা কিন্তু সব সময় সেম থাকে না। কেন থাকে না? কেন থাকে না? কারণ আমরা জানি যে আমাদের এই যে লব্ধি বেগ যেটা, সেটা কিন্তু স্কয়ার রুট অফ আমাদের ওই মুহূর্তে, আমাদের এই যে লব্ধি বেগটা, সেটা কিন্তু আমাদের কিসের কিসের সমন্বয় তৈরি? এই যে ভিটা কিন্তু আমাদের যে ওই মুহূর্তের ভিএক্স স্কয়ার প্লাস ভিওয়াই স্কয়ারের সমন্বয় তৈরি, তাই না? সো ভিটা হচ্ছে মূলত আমাদের যে কোনো একটা মুহূর্তে এক্স অক্ষ বরাবর বেগ এবং ওই মুহূর্তে ওয়াই অক্ষ বরাবর বেগের যে লব্ধি, সেইটাই তো আমাদের ভি ছিল, সেইটাই তো আমাদের ভি ছিল। তাহলে ভিএক্স টা কিন্তু ফিক্সড, এক্স অক্ষ বরাবর যেই বেগ, এক্স অক্ষ বরাবর যেই বেগ, এইটা কিন্তু ভাইয়া ফিক্সড থাকে, এইটা কিন্তু ফিক্সড থাকে। কিন্তু ওয়াই অক্ষ বরাবর যেই বেগ, এইটা কি ফিক্সড থাকে? না। খেয়াল করো, এক্স অক্ষ বরাবর বেগটা কিন্তু কনস্ট্যান্ট, এইটা কিন্তু কনস্ট্যান্ট, এটা ফিক্সড, সময় যতই হোক না কেন, দেখো এখানে কোনো টি এর ফাংশনই নাই, তাহলে টি এর সাথে এটার কিন্তু কোনো পরিবর্তন হয় না। সো এই পার্টটা পুরাটাই কনস্ট্যান্ট। কিন্তু এখানে দেখো টি এর মান আছে, টি আছে, তাহলে এখানে 1 সেকেন্ডে কিন্তু ভিওয়াই একরকম হবে, 2 সেকেন্ডে ভিওয়াই ডিফারেন্ট হবে, 3 সেকেন্ডে ভিওয়াই ডিফারেন্ট হবে। অর্থাৎ বিভিন্ন মুহূর্তে কিন্তু আমাদের এই ভিওয়াই এর মানটা বিভিন্ন রকম হবে। ঠিক আছে, তাহলে যেহেতু এইটা হচ্ছে আমাদের ভ্যারি করছে, এইটা যেহেতু ভ্যারিয়েবল, তার মানে কি দেখো, এটা যত পরিবর্তন হবে আমাদের লব্ধি বেগটাও কিন্তু তত পরিবর্তন হবে। ঠিক আছে, সবাই বুঝছো? তাহলে এইখানে আমাদের কিন্তু ভি নট যে বেগটা ছিল, সেই ভি নট বেগটা কিন্তু আসলে সব সময় পুরো রাস্তা জুড়ে কনস্ট্যান্ট মান নিয়ে থাকবে না। কারণ ওয়াই অক্ষ বরাবর বেগ কমছে, এক্স অক্ষ বরাবর বেগ একই রকম থাকলে ওয়াই অক্ষ বরাবর বেগ যেহেতু কমছে, লব্ধি বেগের মানও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এবং ভাইয়া বলতো, যদি আমরা থিটার মানটা বের করতে চাই, যদি আমরা থিটা এর মানটা বের করতে চাই, ধরো এই যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা, এইটা মনে করলাম থিটা, এইটা মনে করলাম থিটা কোণ, তাহলে বলতো ট্যান থিটা সমান সমান আমরা কি লিখতে পারবো? ট্যান থিটা সমান সমান আমরা কি লিখতে পারবো? ট্যান থিটা সমান সমান আমরা কি লিখতে পারবো? লম্ব বাই ভূমি লিখতে পারবো, তাই না? ট্যান থিটা সমান সমান আমরা লিখতে পারবো লম্ব বাই ভূমি। সো এই জায়গাটার দিকে তুমি যদি তাকাও ভাইয়া, এই ভি এর দিকে যদি তাকাও, তাহলে দেখো একটা জিনিস, আমি ছবিটাকে একটু সাইডে বড় করে রাখছি। এইটা হলো মনে করো আমাদের সেই ভিটা, এবং এইটা হচ্ছে আমাদের সেই ভিএক্স, আর এইটা হচ্ছে আমাদের সেই ভিওয়াই।
তাহলে ভাইয়া আমরা তো মূলত এই ভি এর মানটা বের করেছি এইভাবে করে, যে কোনো মুহূর্তের ভি এক্স স্কোয়ার আর যে কোনো মুহূর্তের ভি ওয়াই স্কোয়ার কে রুট করে ফেলবো, ডান। এখন ভাইয়া এই যে থিটাটা, এই থিটাটা আসলে কত হবে? ভি ওয়াই কে তুমি যদি টান দিয়ে এখানে নিয়ে চলে আসো, ভি ওয়াই কে যদি টান দিয়ে এখানে নিয়ে চলে আসো, তাহলে ভাইয়া বলো তো ট্যান থিটা সমান সমান কি হবে? ট্যান থিটা সমান সমান কি হবে? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে দেখো ট্যান থিটা সমান আমরা লিখতে পারি vy ডিভাইডেড বাই vx, ঠিক আছে? ট্যান থিটা সমান সমান আমরা লিখতে পারি vy ডিভাইডেড বাই vx। আচ্ছা, তাহলে এখান থেকে কিন্তু আমরা থিটা এর মান কত এইটাও বের করে ফেলতে পারবো, থিটা এর মান কত এইটাও বের করে ফেলতে পারবো, ঠিক আছে? সবাই বুঝছো? সবাই বুঝছো? থিটা এর মান এভাবে করে আমরা কিন্তু বের করে ফেলতে পারবো। এছাড়াও ভাইয়া আর একটা সুন্দর সিস্টেম আছে, এটা একটা দারুণ ট্রিক্স, এটা একটা দারুণ ট্রিক্স, বইগুলাতে এগুলা নিয়ে আলোচনা নাই, এটা একদম খুবই স্মার্ট একটা টেকনিক। সেইটার সাহায্যে আমরা কিন্তু এই থিটার মানটা কত এটা বের করে ফেলতে পারি, থিটার মানটা কত এইটা আমরা বের করে ফেলতে পারি। দেখো কিভাবে বের করতে পারি বলতো ভাইয়া? আমরা চাইলে এখান থেকে cos থিটা সমান কি লিখতে পারি বলতো? cos থিটা সমান কি লিখতে পারি বলতো? cos থিটা সমান কি লিখতে পারি? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। বলো তো ভাইয়া ভূমি কোনটা এখানে? cos থিটা। ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে আমাদের vx এবং অতিভুজ হচ্ছে আমাদের v। বলো তো তাইলে আমরা যদি অ্যাঙ্গেল জানি তাহলে কিন্তু v বের করতে পারবো, মানে যদি আমরা যে কোনো মুহূর্তে লব্ধি বেগটা যদি জানি তাহলে অ্যাঙ্গেল কত এটাও বের করে ফেলতে পারবো সহজে। অথবা তুমি যদি এই থিটা জানো তাহলে ভি বের করে ফেলতে পারবা। আস্তে আস্তে আসি, আস্তে আস্তে আসি। দেখো ভাইয়া vx যেটা বলতো, এই যে vx যেটা এটা কিন্তু আমাদের v নট x, তাই না? কারণ vx এর মান যা v নট x এর মান কিন্তু তাই, কারণ x অক্ষ বরাবর বেগ যেটা সেটাই তো আদি বেগের সমান। তাহলে বলতো আমরা এরকম লিখতে পারি কি না, এরকম লিখতে পারি কিনা যে v সমান সমান v নট x ডিভাইডেড বাই cos থিটা? অবশ্যই লেখা যায় ভাইয়া। 1 বাই cos থিটাকে আমরা কি বলি বলতো? 1 বাই cos থিটাকে আমরা কি বলি? sec থিটা বলি। তাহলে খেয়াল করো এইটা একটা খুব সুন্দর ফর্মুলা, v নট x sec থিটা, v নট x sec থিটা। অর্থাৎ তুমি যদি x অক্ষ বরাবর বেগের মানটা জানো যেটা কনস্ট্যান্ট, এটা তো শুরু থেকে ফিক্সড, তাহলে তুমি যে কোনো মুহূর্তে কোণ কত জানলে, লব্ধির কোণ কত জানলে লব্ধির মান সহজে বের করে ফেলতে পারবা। কোণ জানলে মান বের করে ফেলতে পারবা, মান জানলে কোণ বের করে ফেলতে পারবা। বুঝতে পেরেছো? সূত্রগুলা ভাইয়া মুখস্থ করো না, জিনিসটা যদি এরকম হয় যে হ্যাঁ ভাইয়া প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে গেছে তাহলে ডিফারেন্ট, কিন্তু এই টাইপের ফর্মুলা গুলা মনে রাখবা যে cos থিটা দিয়েও করা যায়, tan থিটা দিয়েও করা যায়। কারণ আমরা cos থিটা জানার সুবিধাটা হচ্ছে, আমরা দেখো যদি লব্ধি বেগ চাই তাহলে কিন্তু cos থিটা দিয়ে ভূমি বাই অতিভুজ, এই অতিভুজের মান হচ্ছে v, v এর মান সহজে এখান থেকে বের করে ফেলতে পারবো। বুঝতে পারছো? এটা কিন্তু একটা সুন্দর আইডিয়া, সুন্দর একটা সিস্টেম। সো এইটা আমরা দেখবো অনেকগুলা ম্যাথে মাঝে মাঝে আমরা কাজে লাগাই ফেলবো। ঠিক আছে, তাহলে আমরা এইগুলা তো বুঝলাম কিভাবে করে আমরা যে কোনো মুহূর্তে লব্ধি বেগের মান বের করব, এবং আমরা কিভাবে করে মোটামুটি ইয়াগুলা দেখবো। আচ্ছা ঠিক আছে, এবার আসো চলো তো আমরা দেখি বেগ রিলেটেড আমাদের দেখি ছোটখাটো কোনো প্রশ্ন পাওয়া যায় কিনা, বেগ রিলেটেড সুন্দর সুন্দর কিছু প্রশ্ন পাওয়া যায় কিনা, চলো আমরা সেইটা একটু দেখে ফেলি। ওকে চলো এই প্রশ্নটা আগে করি, চলো যেহেতু বেগ রিলেটেড আগে বেগ রিলেটেড ঝামেলাগুলো শেষ করে আসি। এটা আমাদের 1 নাম্বার প্রবলেম আজকের ক্লাসের, একটু তুলে ফেলতে পারো বা 1 নাম্বার দিয়ে একটু প্রশ্নটা আগে ঠান্ডা মাথায় পড়ো। দেখো ভাইয়া এখানে বলছে একটা প্রাসকে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ বেগে নিক্ষেপ করা হলো। তোমাদের এখানে কি এমন কেউ আছো যে 2i ক্যাপ 3j ক্যাপ মানে কি এইটা বুঝো না? এরকম কি কেউ আছো এখানে? বলো তো। হ্যাঁ হ্যাঁ, এই নিয়মে গুলো মার্ক দিবে না মানে? আরে না দেয়ার কি আছে? এরকম কি কেউ আছো যে এই 2i ক্যাপ 3j ক্যাপ মানে কি ভাইয়া, এটা আজকে প্রথমবারের জন্য দেখলাম, এটা তো বুঝতেছি না, এরকম কি কেউ আছো? ভেক্টরে তো করছোই সবাই তাই না? যেমন 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে হচ্ছে এটা এমন একটা ভেক্টরকে নির্দেশ করছে যেই ভেক্টরের x অক্ষ বরাবর উপাংশ হচ্ছে 2i ক্যাপ এবং y অক্ষ বরাবর উপাংশ হচ্ছে 3j ক্যাপ। সো এই দুইটা মিলে আমাদের যে ভেক্টরটা হয় সেইটাই হচ্ছে আমাদের মূলত 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ।
ঠিক আছে, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, এটাই হচ্ছে আমাদের এই ভেক্টরটা বোঝাচ্ছে। সো আমাদের 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ বেগ মানে হচ্ছে এমন একটা বেগ, এমন একটা বেগ, বলো তো ভাইয়া যার এক্স অক্ষ বরাবর উপাংশ কত? এইটা এমন একটা বেগ যার এক্স অক্ষ বরাবর উপাংশ কত? বলো তো এক্স অক্ষ বরাবর উপাংশ কত? আচ্ছা পাল্লা কি আসতেছে, আসতেছে, ও না তাহলে একটু আরেকটু পরে আসতে হবে। দেখো এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে 2 একক এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে আমাদের 3 একক। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে 2 একক, ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে 3 একক। আচ্ছা ঠিক আছে, এটা আমরা জেনে রাখলাম এখান থেকে, এখান থেকে একটু জেনে রাখলাম। আচ্ছা দাঁড়াও, এখানে আরেকটু ছোট ছোট কিছু থিওরি পরে আসতে হবে, আসতে হবে। ঠিক আছে, দাঁড়াও 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 দাঁড়াও, না আমরা আরো কয়েকটা ছোট ছোট কিছু থিওরি একটু দেখে আসি, তারপর আমরা একবারে ম্যাথের মধ্যে ঢুকবো, একবারে ম্যাথের মধ্যে ঢুকবো। আচ্ছা ঠিক আছে, সো এইখান থেকে আমরা তো ভাইয়া বেগ রিলেটেড জিনিসপত্রগুলো দেখলাম। এবার আসো যদি আমরা ওই যে সরণ রিলেটেড যে সমস্ত জিনিসগুলো ছিল সেইগুলা একটু দেখে আসি। সরণ রিলেটেড যে সমস্ত জিনিসগুলো ছিল সেগুলো আমরা একটু দেখে আসি। তো খেয়াল করো, যদি আমরা এবার y এক্স অক্ষ বরাবর দূরত্ব হিসাব করি, এক্স অক্ষ বরাবর, দেখো ভাইয়া আমরা মূল সূত্র জানতাম, এস সমান সমান ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, ছোটবেলায় শিখেছিলাম। এখন এক্স অক্ষ বরাবর যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই, তাহলে এক্স অক্ষ বরাবর আমাদের যে সরণ সেটা হচ্ছে এক্স হবে, সমান সমান এক্স ইউ যেটা আদিবেগ ছিল, যেহেতু আমরা প্রত্যেকটা অংশকে এক্স অক্ষ বরাবর নিচ্ছি, প্রত্যেকটা রাশির এক্স অক্ষ বরাবর ভ্যালু নিয়ে আমরা কনসার্ন, তো এখানে কিন্তু এই এস যেই সরণটা সেই সরণটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, ইউ যেটা সেটা হচ্ছে আদিবেগ, আদিবেগটাও নিব কোন দিক বরাবর, আদিবেগটাও আমরা কিন্তু নিব এক্স অক্ষ বরাবর। সো দেখো এই নট এক্স মানে বোঝায় আদিবেগ এক্স অক্ষ বরাবর, আদিবেগ এক্স অক্ষ বরাবর। সো এক্স সমান সমান ইউটি প্লাস হাফ ইন্টু এক্স অক্ষ বরাবর ত্বরণ ইন্টু টি স্কোয়ার। তো যেহেতু আমাদের এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নেই, যেহেতু আমাদের এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নেই, তাহলে এখানে আমরা জিরো যদি হয়ে যায়, তাহলে এক্স অক্ষ বরাবর সরণ সমান সমান ভি নট কস থিটা নট ইন্টু টি, ইন্টু টি। আচ্ছা ঠিক আছে, এটা হলো এক্স অক্ষ বরাবর বস্তু কত দূরত্ব অতিক্রম করবে সেটার একটা ফর্মুলা। যদি এবার আমরা ওয়াই অক্ষ বরাবর এটাকে অ্যাপ্লাই করি, ওয়াই অক্ষ বরাবর একটাকে অ্যাপ্লাই করি, ভাইয়া এগুলা না লিখলেও কিন্তু হবে, এগুলা তোমরা আগের দিনও লিখেছো। ওয়াই অক্ষ বরাবর যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে দেখো ওয়াই অক্ষ বরাবর সরণ, এই যে দেখো এস ইজ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এস মানে ছিল সরণ, যেহেতু ওয়াই অক্ষ বরাবর নিচ্ছি তাই ওয়াই অক্ষ বরাবর সরণ সমান সমান ইউ মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আদিবেগ ইনটু টি প্লাস হাফ এ ওয়াই টি স্কয়ার, হাফ এ ওয়াই টি স্কয়ার। তাহলে ওয়াই সমান সমান আমরা লিখতে পারবো ভি নট ওয়াই মানে হচ্ছে ভি নট সাইন থিটা নট ইনটু টি মাইনাস হাফ জি টি স্কয়ার। সো এখান থেকে আমরা পরে দেখেছিলাম যদি আমরা টি টাকে রিপ্লেস করি, এক্স দিয়ে যদি টি টাকে আমরা রিপ্লেস করি, এখানে যেমন এক্স সমান সমান ভি নট কস থিটা নট ইনটু টি আছে, আমরা যদি টি টাকে এখানে মান বের করে টি এর মানটা এখানে বসাই, তাহলে আমরা কিন্তু এক্স এর সাথে ওয়াই এর একটা সম্পর্ক পাবো, এক্স এর সাথে ওয়াই এর একটা সম্পর্ক পাবো। সো এক্স এর সাথে ওয়াই এর সম্পর্ক পেলে আমাদের সুবিধা কি? আমাদের সুবিধা হচ্ছে যে কোনো মুহূর্তে যদি আমরা এক্স এর মান জানি, তাহলে ওই সমীকরণে বসায় ওয়াই এর মান বের করে ফেলতে পারবো। এক্স আর ওয়াই এর সম্পর্ক আমরা বের করতে চাই। সো তাহলে দেখো এখান থেকে আমরা টি সমান সমান যেটা পাচ্ছি এক্স ডিভাইডেড বাই ভি নট কস থিটা নট, এক্স ডিভাইডেড বাই ভি নট কস থিটা নট। তাহলে দেখো এখানে আমরা লিখলাম ওয়াই সমান সমান ভি নট সাইন থিটা নট ইনটু টি এর মান হচ্ছে এক্স বাই ভি কস থিটা নট, টি এর মান হচ্ছে এক্স ডিভাইডেড বাই ভি নট কস থিটা নট মাইনাস হাফ ইন্টু জি ইন্টু টি স্কোয়ার। সো টি মানে কত? এক্স ডিভাইডেড বাই ভি নট কস থিটা নট ইন এটার উপরে স্কোয়ার, সো মাইনাস হাফ জি টি স্কোয়ার, আর এখানে হচ্ছে ইউ টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। পারফেক্ট। তাহলে এখান থেকে আসো আমরা ভি নট কাটাকাটি করে লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা সমান সমান কি হবে? ট্যান থিটা নট মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। এই ফর্মুলাটা ভাইয়া তোমরা মুখস্থ করে রাখবা, এটা কিন্তু আমরা সরাসরি অ্যাপ্লাই করব।
বিভিন্ন ম্যাথে এটা কিন্তু আমরা সরাসরি অ্যাপ্লাই করব। এটা অ্যাপ্লাই করার সুবিধা কি? এটা অ্যাপ্লাই করার সুবিধা হচ্ছে যে কোনো মুহূর্তে আমরা যদি জানি যে বস্তুটা কত এক্স অক্ষ বরাবর আছে, কোথায় আছে, তাহলে ওয়াই এর মান কত সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। ধরো এক্স এর মান বলে দিল 10 মিটার, 10 মিটার দূরত্বে বস্তু কত উচ্চতায় আছে বের করো। তাহলে এখানে এক্স এর মান 10 বসায় আমরা কিন্তু ওয়াই এর মান কত বের করে ফেলতে পারবো। বুঝতে পেরেছো? বুঝতে কি পেরেছো? আশা করি এই পর্যন্ত সবাই ক্লিয়ার। আশা করি এই পর্যন্ত সবাই ক্লিয়ার। একটু জানাও বুঝেছো কিনা। এই যে লাস্টেরটা মুখস্থ করে ফেলবা, এটা একদম ঝাঁঝরা মুখস্থ করে ফেলবা, ঝাঁঝরা। ঝয় আকারে ঝা, ঝ, ডয় শূন্য র আকার, একেবারে ঝাঁঝরা করে ফেলবা কিন্তু এটা, হ্যাঁ একেবারে ঝাঁঝরা করে ফেলবা। বুঝেছো? ঠিক আছে, তাহলে আমরা এটা কিন্তু লিখতে পারলাম যে y সমান সমান ফর্মুলা কি হচ্ছে। এখন ভাইয়া আমরা যেটা বের করতে চাই সেটা হচ্ছে, মনে করো বস্তুকে যখন আমরা এভাবে করে ছুঁড়ে মেরেছিলাম, বস্তুকে যখন আমরা এইদিকে একটা বেগ দিলাম এবং বস্তুটা এইভাবে করে ঘুরে আবার আগের জায়গায় আসলো, এই অবস্থায় আমরা বের করতে চাই যে আমাদের বস্তুটার আনুভূমিক পাল্লা কত। আমাদের বস্তুটার আনুভূমিক পাল্লা আর সমান সমান কত। আনুভূমিক পাল্লা মানে কি? আর মানে হচ্ছে, আর এর মানে হচ্ছে, আর মানে আমরা বলি আনুভূমিক পাল্লা। আনুভূমিক পাল্লা এর ইংরেজিটা আরো সুন্দর, ইংরেজিটা হচ্ছে হরাইজন্টাল রেঞ্জ। এই রেঞ্জ থেকে আর আসছে আর কি, রেঞ্জ থেকে আরটা আসছে, অর্থাৎ আনুভূমিক বরাবর সে কত দূরত্ব অতিক্রম করলো, তার রেঞ্জটা কতটুকু। রেঞ্জ মানে কি? পাল্লা। তার রেঞ্জটা কতটুকু, সেই রেঞ্জটাই আমরা বলতেছি আর। হ্যাঁ, এখন রেঞ্জ কোনটাকে বলবো দেখো, রেঞ্জ হচ্ছে তুমি যেই তল থেকে ছুঁড়ে মারছিলা, এই যে এই তল থেকে ছুঁড়ে মারছিলা না, সেই সেম তলে এটা আবার কত দূর পর ফেরত আসবে। যেই তল থেকে তুমি ছুঁড়ে মারছো সেই সেম তলে, এই যে সেম আনুভূমিক তলে, এই যে সেম আনুভূমিক তলে সেটা আবার কতক্ষণ, কত দূরত্ব পরে ফেরত আসবে, এই দূরত্বটাকে আমরা বলছি আর। বুঝতে পেরেছো? তুমি যেই তল থেকে ছুঁড়ে মেরেছো, যেই তল থেকে ছুঁড়ে মেরেছো আনুভূমিক বরাবর, বস্তুটা আবার যখন সেই সেম তলে ফিরে আসবে কত দূরত্ব পরে ফেরত আসবে, এটাই হচ্ছে আমাদের আনুভূমিক পাল্লা। বুঝছো? বুঝছো? আনুভূমিক পাল্লা যেমন ধরো কোনো একটা ফুটবলার ফুটবলে একটা লাথি মারলো, তো আমরা বের করতে চাই এটার হরাইজন্টাল রেঞ্জ কত। তাইলে আমরা বুঝবো যে বস্তুটা আসলে কত দূর পরে গিয়ে ড্রপ খাবে, ফুটবলটা কত দূরত্ব পরে গিয়ে ড্রপ খাবে। বুঝতে পারছো জিনিসটা কেমন? ধরো এখানে একজন ফুটবলার কি করলো, কিক মারলো এদিক বরাবর, তো এইটা আমরা বের করতে পারবো হরাইজন্টাল রেঞ্জ যদি জানি, মানে এই দূরত্বটা যদি জানি, তাহলে আমরা বের করতে পারবো যে বস্তুটা বা ফুটবলটা কত দূরে গিয়ে ড্রপ খাবে, কত দূরে গিয়ে ড্রপ খাবে। তাহলে দেখো হরাইজন্টাল রেঞ্জ জিনিসটা কি তোমরা বুঝেছো কিনা একটু জানাও তো। হরাইজন্টাল রেঞ্জ জিনিসটা কি তোমরা বুঝেছো কিনা একটু জানাও। হরাইজন্টাল রেঞ্জ সর্বোচ্চ সরণ বা আনুভূমিক পাল্লা, এটাই যে আমরা যে দিক বরাবর যখন এটাকে ছুঁড়ে মারলাম, দেখো এই দিক বরাবর যখন ছুঁড়ে মারছি, ছুঁড়ে মারার পরে বলটা কি হবে, এই যেভাবে করে ঘুরে আবার আগের জায়গায় আসবে না, এখান থেকে পুরাটা পথ ট্রাভেল করে আবার আগের জায়গায় আসবে। তো যেখান থেকে যাত্রা শুরু করছিল এবং ওই একই তলে যখন আবার সে ফেরত আসছে, এই এখান থেকে এই পর্যন্ত তার যে সরণটা বা তার যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা বলছি হরাইজন্টাল রেঞ্জ। বুঝতে পারছো? বলতো সর্বোচ্চ উচ্চতা কোনটা হবে? সর্বোচ্চ উচ্চতা কোনটা হবে? সর্বোচ্চ উচ্চতা কি এইটা হবে সর্বোচ্চ উচ্চতা, বা এইটা হবে সর্বোচ্চ উচ্চতা? সর্বোচ্চ উচ্চতা কোনটা হবে? সর্বোচ্চ উচ্চতাটা হবে, সর্বোচ্চ উচ্চতা হবে এখান থেকে এই পর্যন্ত যেটা, সেটা। এটাকে আমরা ধরো এইচ দিয়ে প্রকাশ করলাম, এটাকে আমরা বলছি ম্যাক্সিমাম হাইট। বস্তুটাকে যখন আমরা আনুভূমিক বরাবর একটা বেগ দিলাম তখন তার ম্যাক্সিমাম হাইট কত হবে। ঠিক আছে, মাঝখানে হবে। গুড, ঠিক আছে। না জিসান, এখানে ছোট্ট কিছু ঝামেলা আছে, ওইটা আমরা পরে ক্লিয়ার করব। যেমন যতদূর যাবে সেটাই বড় কথা না, যদি তলটা আনত থাকে তখন কিন্তু আবার এখানে কাহিনী আলাদা আছে। ঠিক আছে, ওটা পরে বলবো, আস্তে আস্তে আসি।
তাড়াহুড়ার কিছু নাই। সো যেটা বলছিলাম, দেখো এখান থেকে যখন আমরা একটা বস্তুকে আনুভূমিক একটা নির্দিষ্ট কোণে ছুঁড়ে মারলাম, তখন এটা ঘুরে যে আবার আগের জায়গায় আসলো, এটা যে ঘুরে আবার আগের জায়গায় আসলো, আগের তলে আপতিত হলো, এই এক্স অক্ষ বরাবর এটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে, সেই দূরত্বটাকে আমরা বলি আনুভূমিক পাল্লা। সেই দূরত্বটাকে আমরা বলছি আনুভূমিক পাল্লা। ঠিক আছে, ঠিক আছে, গুড। এখন আমরা এই আনুভূমিক পাল্লার একটা ফর্মুলা বের করতে চাই। তোমরা আমাকে একটু বলো তো, আনুভূমিক পাল্লার যে দুইটা বিন্দু, একটা শুরুর বিন্দু আর একটা শেষের বিন্দু, তাই না? এইটা হলো শুরুর বিন্দু, এইটা হলো শেষের বিন্দু। বলতো ভাইয়া, এই শুরুর বিন্দু আর শেষের বিন্দুতে তার y এর মান কত? শুরুর বিন্দু আর শেষের বিন্দুতে তার y এর মান কত বলতো? y এর মান হচ্ছে 0। গুড, y এর মান হচ্ছে 0। দাঁড়াও, একটা ছোট্ট কাজ করি। আমাদের প্রজেক্টাইল মোশন PHET। চলো আমরা একটু এখান থেকে জিনিসটা ফিল করি। চলো চলো, এই দেখো, এইখানে আমাদের দেখতে পাচ্ছ, এই জিনিসটা দেখতে পাচ্ছ, এখানে দেখো আমাদের একটা ইয়া আছে, কি আছে, কামান আছে। কামানই তো বলে এগুলাকে, নাকি? কামানই তো বলে। তো এখানে আমাদের একটা কামান আছে, হ্যাঁ। তো এই কামানটা ভেতরে আমরা রাখছি মিষ্টি কুমড়া, পাম্পকিন রাখছি, পাম্পকিন রাখছি। পাম্পকিন না রেখে চলো এইখানে আমরা একটা ফুটবলকে রাখি, একটা ফুটবলকে রাখি। চাইলে আমরা ধরো গাড়িও নিয়ে আসতে পারবো, আমরা পিয়ানো ছুটতে পারবো, যাই হোক, আমরা মনে করো এখানে ফুটবলকেই রাখলাম শুরুতে, আমরা এখানে মনে করো ফুটবলকেই রাখলাম। সো খেয়াল করো, আমরা যখন এইরকম একটা কোণে বস্তুটাকে ছুঁড়ে মারবো, চলো তো দেখি কি হয়। এই যেটা ফায়ার, স্লো মোশনে দেখবো, হ্যাঁ, ফায়ার করব। সবাই রেডি? সবাই কি রেডি? ফায়ার করব, চলো ফায়ার করব। তো আমরা চলো এইখানে যদি এটাকে ফায়ার করি, ঠিচিয়া, এই দেখো এখান থেকে দেখো একটা বারুদ ছোড়া হয়েছে নাকি গোলা ছোড়া হয়েছে। তো গোলা ছোড়া হয়েছে, এই যে গোলাটা এখান থেকে দেখো তুমি ছুঁড়ে মারছিলা, এই জায়গা থেকে সেই গোলাটা কিন্তু এইভাবে করে, ফুটবলটাকে এখান থেকে ছুঁড়ে মারছিলা, তো ছুঁড়ে মারার পরে সেটা কিন্তু এইভাবে করে এই জায়গাতে এসে পৌঁছাইছে। তো আমাদের এই যে জিনিসটা আছে না, এটা দিয়ে আমাদের মোটামুটি এক্স অক্ষ বরাবর দূরত্বটাকে নির্দেশ করে। যেমন এইখানে আমাদের এক্স অক্ষ বরাবর দূরত্ব হলো 0, এই জায়গাটার দূরত্ব হলো 0। তো আমরা বের করতে চাই যে এক্স অক্ষ বরাবর যখন সে এখানে এসে পৌঁছাইছে, এই দূরত্বটা কত। তো এইখানে দেখো দূরত্বটা আসছে 22.6 মিটার। তাহলে বলতো আমাদের আনুভূমিক পাল্লা যেটা, সেটাই কিন্তু এই 22.6 মিটার। অর্থাৎ বস্তুটা এই এক্স অক্ষ বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করছে, আনুভূমিক বরাবর বস্তু কত দূরত্ব অতিক্রম করছে, সেইটাই হচ্ছে আমাদের আনুভূমিক পাল্লা। এই বুঝতে পারছো এইবার আনুভূমিক পাল্লা কোনটা? সো এখান থেকে যখন ছুঁড়ে মারা হয়েছে, তখন এখান থেকে এই পর্যন্ত যেই দূরত্বটা, সেটা হচ্ছে আমাদের আনুভূমিক পাল্লা। সো এটা আসলে খুব একটা জমতেছে না, তাই না? আমরা একটা কাজ করি, চলো গাড়ি ছুঁড়ে মারি, গাড়ি ছুঁড়ে মারি, গাড়ি ছুঁড়ে মারি। সো যদি গাড়ি ছুঁড়ে মারি, গাড়ি ছুঁড়ে মারি, বলতো গাড়ির তো ভর বেশি, তাহলে ভর যেহেতু বেশি, তাহলে এখানে কি আমাদের গতিপথটা সেম থাকবে নাকি একটু চেঞ্জ হয়ে যাবে? গাড়ির যেহেতু ভর বেশি, তাহলে গাড়ির গতিপথটা কি সেম থাকবে নাকি চেঞ্জ হয়ে যাবে? তোমার কাছে কি মনে হয়? দেখো, হ্যাঁ, কেউ কেউ বলছো কম হবে, কেউ কেউ বলছো সেম থাকবে। আচ্ছা বলো তো, আমার হাতে যে কলমটা আছে, এই কলমটাকে আমি যদি ইউ বেগে উপরের দিকে ছুঁড়ে মারি, তাহলেও এটা সর্বোচ্চ উচ্চতা কত? u²/2g। যদি আমি এই মোবাইলটাকে উপরের দিকে ইউ বেগে ছুঁড়ে মারি, তাহলেও এটা সর্বোচ্চ উচ্চতা কত হবে? u²/2g। ভাইয়া দুইটার ওয়েট কি সেম? ওয়েট তো সেম না। কিন্তু তারপরেও আমি যদি এটাকে ইউ বেগে ছুঁড়ে মারি, তাহলে এটা যে উচ্চতায় উঠবে, এটাকে ইউ বেগে ছুঁড়ে মারলে একই উচ্চতায় উঠবে, যদি বাতাসের কোনো বাধা টাধা না থাকে। তাহলে বুঝতে পারছো কেন? কারণ দেখো,
আমাদের কাছে মনে হয় যে ভাই এটা তো ভারী বস্তু, এটা কি আসলে ওইভাবে ঘুরতে পারবে? দেখো পুরা সমীকরণের মধ্যে গতির যে সমীকরণগুলো ছিল কোথাও কি ভরের কোনো আলাপ ছিল? ভরের কিন্তু কোনো আলাপ ছিল না। যদি আমি এটাকে ভি বেগ দিতে পারি, যদি আমি এটাকে ভি বেগ দিতে পারি, বলতো কাকে ভি বেগ দেওয়া কঠিন? বলতো কলমটাকে ভি বেগ দেওয়া কঠিন নাকি মোবাইলটাকে ভি বেগ দেওয়া কঠিন? কাকে ভি বেগ দেওয়া কঠিন বলতো? মোবাইলটাকে ভি বেগ দেওয়া কঠিন, কারণ এটা ভারী বেশি, এটাকে ভি বেগ দিতে আমার অনেক কষ্ট হবে। কিন্তু একবার যদি এটা ভি বেগ অর্জন করে, তাহলে ও যে গতিপথ অনুসরণ করবে, এইটাকেও যদি ভি বেগে ছুড়ে মারি তাহলে সেটা সেম গতিপথ অনুসরণ করবে। সো ব্যাপারটা হচ্ছে, যদি ভর বেশি হয় তাহলে আমার কষ্ট বেশি হবে ওকে বেগ দিতে, যদি এটার ভর বেশি হয় তাহলে আমার কষ্ট বেশি হবে এটাকে ওই পরিমাণ বেগ দিতে। কিন্তু যদি আমি একবার এই বেগটা নিক্ষেপ করতে পারি তাহলে কিন্তু দেখা যাবে বস্তুর গতিপথ একই রকম থাকবে। ঠিক আছে, কারণ দেখো আমরা যত সূত্র শিখছি, v is equals to u minus gt, v square u square 2s, তো এই সূত্রগুলা সবগুলা তো ভরের উপরে ইন্ডিপেন্ডেন্ট, মানে ভরের উপরে নির্ভরশীল ছিল না কোনোটাই। কিন্তু যদি v বেগ দিতে চাও তখন বস্তুর ভারী বস্তুকে বেশি ধাক্কা দেওয়া লাগবে, বেশি কষ্ট করা লাগবে ওই ভারী বস্তুর উপরে। বুঝতে পারছো? ঠিক আছে, ঠিক আছে। কেন কঠিন? একটা আসার মারবো, কেন কঠিন? 9 10-এ পড়ছো না, একটা ভারী বস্তু যদি সেম ত্বরণ দিতে চাও তাহলে কি হবে? F is equals to ma, m যদি বাড়ে তাহলে a কি হয়ে যায়? স্থির বস্তু থেকে, স্থির অবস্থা থেকে যদি আমি চাই একটা নির্দিষ্ট বেগ বস্তুটাকে দিতে, তার মানে কি, যদি একটা নির্দিষ্ট ত্বরণ ঘটাতে চাই তাহলে যেই বস্তু ভারী বেশি তাকে বেশি বল প্রয়োগ করা লাগবে না, F সমান সমান ma। বুঝতে পারছো? দেখো এই যে F is equals to কি ছিল? F সমান সমান ছিল ma। মনে করো একটা বস্তু স্থির অবস্থা থেকে আমি v বেগ দিতে চাই, তাহলে v মাইনাস ইউ বাই টি, ইউ ধরো 0 হয়ে গেল, তাহলে m ইন্টু ভি বাই টি। তো খেয়াল করো তো এখান থেকে আমরা যদি চাই বস্তুটার যেটা বস্তু, যে বস্তুর ভর অনেক বেশি, তাকে কি তার উপর প্রযুক্ত বলটা অনেক বেশি দেওয়া লাগবে না? বুঝতে পারছো? সো তাহলে আমরা বুঝলাম যদি ভি একবার দিতে পারি তাহলে ওর গতিপথ আগের মতন থাকবে, কিন্তু যদি যার ভর বেশি তাকে ভি দিতে কষ্ট হবে বেশি। এটাই হচ্ছে কাহিনী। ঠিক আছে, এটাই হচ্ছে কাহিনী। ঠিক আছে, ডান। তাহলে দেখো আমরা যদি গাড়ি ছুঁড়ে মারি তাহলেও দেখো গতিপথটা, এই যে গাড়ি ছুঁড়ে মারলাম, এই দেখো একই গতিপথ, একই গতিপথ মেইনটেইন করে কিন্তু বস্তুটা চলছে। একদম ফুটবলটা যেই রেখা বরাবর গেছে গাড়িটাও কিন্তু সেই সেম রেখা বরাবর গাড়িটাও ট্রাভেল করছে। বুঝছো? গাড়িটাও সেই একই বরাবর ট্রাভেল করছে। চলো আমরা তোমাদের রাকিব ভাইয়াকে ছুঁড়ে মারি, রাকিব ভাইয়াকে। চলো এই যে রাকিব ভাইয়াকে ধরে আমরা এই ক্যাননের মধ্যে ঢুকাই দিছি। চলো বিসমিল্লাহ, এই মারলাম, এই দেখো রাকিব ভাইয়া কত সুন্দর করে তোমাদের রাকিব ভাইয়া চলে যাচ্ছে, দেখেছো? একই পথ অনুসরণ করে কিন্তু তোমাদের রাকিব ভাইয়া পৌঁছায় গেল। এখানে আবার মাথায় তারা জড়ায় গেছে দেখা যাচ্ছে, যাই হোক না, ভাইয়া সুস্থ আছে, অসুবিধা নাই। ঠিক আছে, ওকে, গেল। সো তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যে আমরা আনুভূমিক পাল্লা বলতে মূলত কি বুঝি। আনুভূমিক পাল্লা হচ্ছে এই যে এক্স অক্ষ বরাবর আমাদের এই যে দূরত্বটুকু আছে, যেখান থেকে আমি ছুঁড়ে মারছি, এক্স অক্ষ বরাবর এটা সেই তলে ফেরত আসতে যতটুকু পথ অতিক্রম করবে সেটাই হচ্ছে আনুভূমিক পাল্লা। এবং বলতো সর্বোচ্চ উচ্চতা কোনটা? সর্বোচ্চ উচ্চতা কোনটা ভাইয়া? সর্বোচ্চ উচ্চতা হচ্ছে এইটা, এইটা হচ্ছে আমাদের কিন্তু সেই সর্বোচ্চ উচ্চতা। এই যে এখান থেকে এইটুকু পর্যন্ত যে দৈর্ঘ্যটা হবে, এই দৈর্ঘ্যটা হবে আমাদের সর্বোচ্চ দৈর্ঘ্য, সর্বোচ্চ উচ্চতা। আচ্ছা একটা কাজ করি আমরা, এইখানে চলো তো আমাদের এক্সেলারেশন যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটা দেখি তো কোন দিকে হয়। এক্সেলারেশনটা কোন দিকে হয়? যখন বস্তুটাকে আমরা ছুঁড়ে মারবো তখন দেখো এক্সেলারেশন কোন দিক বরাবর হয়। দেখো এক্সেলারেশন দেখছো সব সময় নিচের দিকে, এটা হলো এক্সেলারেশন ভেক্টরটা। এক্সেলারেশন ভেক্টর দেখো সব সময় কিন্তু নিচের দিকেই কাজ করছে। আবার দেখো ত্বরণ যেই ভেক্টরটা সেটা দেখো সব সময় একই দৈর্ঘ্য, তার মানে ভেক্টরের মান সেম, একই মান নিয়ে একই দিক বরাবর কিন্তু এই এক্সেলারেশন ভেক্টরটা কাজ করছিল, কাজ করছিল। ঠিক আছে, এবার আসো তো ভেলোসিটি যেই ভেক্টরটা আছে সেই ভেক্টরটার দিকে যদি একটু তাকাই। আসো তো ভাইয়া ভেলোসিটি ভেক্টরটা নিয়ে যদি আমরা একটু তাকাই, দেখো এই যে আমরা দিলাম, এই দেখো ভেলোসিটি ভেক্টরটার দিকে একটু খেয়াল করো, আমি পরে অ্যানালাইসিস করছি, আগে একটু খেয়াল করো, তাকায় থাকো খালি কিছুক্ষণ, তাকায় থাকো খালি কিছুক্ষণ। এই যে দেখো এইখানে আমরা যেটা দেখলাম, দেখো আমাদের সব সময় দেখো ভাইয়া এক্স অক্ষ বরাবর যে ভেলোসিটি ভেক্টরটা, এক্স অক্ষ বরাবর যেই ভেলোসিটি ভেক্টরটা, যে উপাংশটা, এটা সব সময় কনস্ট্যান্ট। দেখো আমরা যদি সামনে যাই
দেখো এক্স অক্ষ বরাবর এই কম্পোনেন্টের এক্স অক্ষ বরাবর এই উপাংশের কোনো দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। এক্স অক্ষ বরাবর দৈর্ঘ্যটা সব জায়গাতে একই রকম আছে। সব জায়গাতে দেখো এক্স অক্ষ বরাবর আমাদের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য দেখো সব জায়গাতে একই রকম আছে। কিন্তু বলতো আমাদের ওয়াই অক্ষ বরাবর যে দৈর্ঘ্যটা, ওয়াই অক্ষ বরাবর যে দৈর্ঘ্য দেখো, ওয়াই অক্ষ বরাবর দৈর্ঘ্য দেখো ছোট হচ্ছে, 0 হয়ে গেল, আবার নিচে নামছে, নিচে নামছে, নিচে নামছে, নিচে নামছে, 0 হয়ে গেল। সো খেয়াল করো, আবার দেখো এই যে ওয়াই অক্ষ বরাবর আমাদের যে এই ভেক্টরটা, দেখো যত সামনে যাব ওয়াই অক্ষ বরাবর ভেক্টরটাই দেখো চেঞ্জ হচ্ছে, ছোট হচ্ছে, ছোট 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 ছোট, এই জায়গাতে কিন্তু ওয়াই অক্ষ বরাবর বেগটা হয়ে গেল 0। খেয়াল করো এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টে আমাদের ওয়াই অক্ষ বরাবর বেগ হয়ে গেল 0। তোমাদের কাছে এখন একটা প্রশ্ন করব, বলতো ওয়াই অক্ষ বরাবর বেগ যখন 0 হয়ে যাবে তখন কি বস্তুটা আর উপরে উঠতে পারবে? যখন ওয়াই অক্ষ বরাবর আর কোনো বেগ নাই, তাহলে কি বস্তুটা আর উপরে উঠতে পারবে? পারবে না। তার মানে যখন আমি সর্বোচ্চ উচ্চতা বের করতে চাইবো, তখন আমাদের ওয়াই অক্ষ বরাবর বেগটা 0 হয়, এই আইডিয়াটা মাথায় রাখতে হবে কিন্তু। এবং দেখো এক্স অক্ষ বরাবর বেগ দেখো সব জায়গাতে একই রকম। সো ওয়াই অক্ষ বরাবর যে বেগটা দেখো, তার মানে আমাদের এই যে যখন ওয়াই অক্ষ বরাবর বেগ 0, তখন ভূমি থেকে যে উচ্চতাটা, এটাই কিন্তু আমাদের এইচ ম্যাক্স। বুঝেছো? যখন আমাদের ওয়াই অক্ষ বরাবর বেগটা 0, ওয়াই অক্ষ বরাবর বেগ যখন 0, তখনকার ভূমি থেকে যে উচ্চতা, এই উচ্চতাটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা। ঠিক আছে, ভেরি গুড। তাইলে আমরা যদি সামনের দিকে আগাই, দেখো এরপরে বস্তু নিচের দিকে নামা শুরু করছে, নিচের দিকে নামা শুরু করছে, নিচের দিকে নামা শুরু করছে। এই দেখো আস্তে আস্তে নিচের দিকে বেগটা ওর বাড়ছে, নিচের দিকে ত্বরণ আছে, নিচের দিকে বেগটা বাড়বে। আচ্ছা, এখন ভাইয়া চলো আমরা টোটাল ভেক্টরটার দিকে তাকাই, টোটাল ভেলোসিটি ভেক্টরটার দিকে তাকাই। দেখো টোটাল ভেক্টরটার দিকে যদি তাকাই, এই দেখো এটা হচ্ছে আমাদের লব্ধি ভেক্টরটা। লব্ধি ভেক্টরটা দেখো ভাইয়া, লব্ধি ভেক্টরটা কিন্তু পুরা এই পথের স্পর্শক বরাবর সবসময় কাজ করছে। এবং দেখো যত আমাদের ওয়াই এর মান কমছে, ওয়াই এর মান যত কমবে, তত আমাদের লব্ধিটা কার দিকে হেলে যাবে? এক্স এর দিকে হেলে যাবে না? দেখো আসলেই তাই হবে। এই দেখো, দেখো আস্তে আস্তে এই কোণটা কিন্তু দেখো এক্স এর দিকে হেলে যাচ্ছে। এই দেখো এক্স এর দিকে হেলে যাচ্ছে, এক্স এর দিকে হেলে যাচ্ছে, হেলে যাচ্ছে, হেলে যাচ্ছে, হেলে যাচ্ছে। এই জায়গাতে সমগ্র বেগটা শুধু এক্স অক্ষ বরাবর, কারণ ওয়াই অক্ষ বরাবর এখানে কোনো বেগ নাই। এরপর দেখো ভাইয়া এক্স অক্ষ বরাবর যে লব্ধিটা, এই লব্ধিটা দেখো, মানে এক্স আমাদের টোটাল যে লব্ধিটা, সেই লব্ধিটা এখন নিচের দিকে, কারণ এক্স ডান দিকে ওয়াই নিচের দিকে, সো লব্ধিটাও এখন নিচের দিকে হচ্ছে। সো লব্ধির মানও কিন্তু এখানে বাড়তে থাকবে, কারণ ওয়াই এর মান যেহেতু বাড়ছে, লব্ধির মানও এখানে আস্তে আস্তে বাড়তে থাকবে। ভাইয়া পুরা ঘটনা ক্লিয়ার হইছে? বলতো পুরা ঘটনা ক্লিয়ার হইছে? আমার একটু বলতো, দেখো তো পুরা ঘটনাটা ক্লিয়ার হইছে কিনা, ক্রিস্টাল ক্লিয়ার হইছে কিনা বলতো পুরা ঘটনাটা? যাক, 100%, আলহামদুলিল্লাহ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে, এক্সিলেন্ট। তাহলে আমরা চলো এবার আনুভূমিক পাল্লাটা কত হবে সেইটা আমরা একটু বের করে ফেলি। হ্যাঁ, বের করে ফেলি। তো ভাইয়া আমরা দেখেছি আনুভূমিক পাল্লা পাওয়ার শর্ত কি বলতো? আনুভূমিক পাল্লা পাওয়ার শর্ত কি? তো আমরা যখন বস্তুটার আনুভূমিক পাল্লা বের করব, তখন তো এই আরটা বের করব। আমরা দেখেছি আনুভূমিক পাল্লা হচ্ছে এই দূরত্ব থেকে এই দূরত্ব। মজার ব্যাপার হচ্ছে দুইটা পজিশনেই আমাদের ওয়াই এর মান হয় 0, ওয়াই এর মান হয় 0। তাহলে দেখো আমরা একটা কাজ করি, আমরা দেখতে চাই ওয়াই এর মান যখন 0 হবে, এই সমীকরণে আমরা বসাবো y এর মান যখন 0 হবে, তখন x এর মানগুলা কত কত হবে, এটা আমরা বের করতে চাই। দেখো ভাইয়া আগেই বলছি, এই সমীকরণ আমাদেরকে কি দেয়? এই সমীকরণ আমাদেরকে যে কোনো x এর মান তুমি জানলে y এর মান বের করে দেয়। যে কোনো x এর মান তুমি যদি জানো, তাহলে y এর মান তোমাকে বের করে দিতে পারবে এই সমীকরণটা। তুমি যদি x জানো, y বের করে ফেলতে পারবা। তুমি y জানলে এই সমীকরণ দিয়ে x বের করে ফেলতে পারবা। আমাদের বলতো কি দরকার? আমাদের দরকার এই এক্স এর মান বের করা না, আমাদের দরকার এই এক্স এর মানটা কত সেটা বের করা। আমাদের দরকার এই এক্স এর মানটা কত সেটা বের করা। তাহলে আমরা ওয়াই এর মান জানলাম, যে এই দূরত্ব যদি বের করতে চাই, এখানে তো ওয়াই এর মান 0, তাহলে ওয়াই এর মান যদি 0 বসাই, দেখি এক্স এর মান কত হয়। আসো ওয়াই এর মান 0 বসাই, ওয়াই সমান সমান 0 বসিয়ে আমরা জানতে চাই এক্স এর মান কত হয়। সো y সমান সমান মেইন সূত্র ছিল x tan থিটা নট মাইনাস g x স্কয়ার ডিভাইডেড বাই 2 v নট স্কয়ার cos স্কয়ার থিটা নট। এখান থেকে y সমান যদি তুমি 0 বসাও, তাহলে দেখো ভাইয়া x কমন নিলে কি আসে? x কমন নিলে আসে tan থিটা নট মাইনাস
জি ইন্টু এক্স ডিভাইডেড বাই 2v নট স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। সো এখান থেকে দেখো এই সমীকরণটা থেকে বলতো, যেহেতু আমাদের গুণফল শূন্য, তার মানে হয় x সমান সমান শূন্য, অথবা হয় x সমান সমান শূন্য, অথবা এই যে জিনিসটা আছে, এই যে জিনিসটা আছে এইটা সমান সমান শূন্য, তাই না বলতো? যদি আমাদের এই গুণফলটা শূন্য হয়, তার মানে কি হয় x সমান শূন্য অথবা এইটা সমান শূন্য। এখন ভাইয়া x সমান শূন্য বলতো এটা কোন পয়েন্ট? x সমান সমান যে শূন্য, এটা কোন পয়েন্ট বলতো? এটা কোন পয়েন্ট বলতো? x সমান সমান যে শূন্য, সেইটা সেইটা কোন পয়েন্ট বলতো? x সমান শূন্য কি এই পয়েন্টটা না? এইটা কিন্তু x সমান সমান শূন্য পয়েন্ট, তাই না? এইটা কিন্তু আমাদের x সমান সমান শূন্য পয়েন্ট। এই যে এই শুরুর পজিশনটা হলো x এর মান শূন্য, আর এই পজিশনে কিন্তু x এর মান আসলে r, তাই না? সো আমরা এইটা মানে বোঝাচ্ছে আদি বিন্দুটা, x সমান সমান শূন্য বলতে বোঝাচ্ছে আদি বিন্দু। আমাদের এই দূরত্ব জেনে তো লাভ নাই, আমাদের দরকার এই দূরত্বটা, এখান থেকে x এর মান বের করা। তাহলে দেখি তো x সমান সমান কি আসে। x সমান সমান আসছে আমাদের, দেখো, gx ডিভাইডেড বাই 2v নট স্কয়ার cos স্কয়ার থিটা নট সমান সমান আসছে tan থিটা নট। এখান থেকে x এর মান আসে 2v নট স্কয়ার cos স্কয়ার থিটা নট ইনটু tan থিটা নট ডিভাইডেড বাই g। তাহলে এখান থেকে বলো তো ভাইয়া সাইন বাই কজ, যদি আমরা এটাকে ভাঙাই, সাইন বাই কজ x এর মান আসছে এখান থেকে v নট স্কয়ার ইনটু 2 সাইন থিটা নট কস থিটা নট। এই কেমনে পেলাম এটা? এটা কেমনে পেলাম? দেখো ভাইয়া একটু মনের চোখ দিয়ে দেখো, tan থিটা নট মানে কি? সাইন বাই কজ না? tan থিটা মানে কি? সাইন বাই কজ না? কজ কজ কাটাকাটি হয়ে গেছে, tan থিটা মানে কি? সাইন বাই কজ, কজ কজ কাটাকাটি হয়ে গেছে, তাহলে কি থাকে? 2 সাইন থিটা নট ইনটু কস থিটা নট, 2 সাইন থিটা নট ইনটু কস থিটা নট। ভাইয়া তোমরা এখনো এই জিনিসটা জানো না, সেটা হচ্ছে ত্রিকোণমিতির একটা সূত্র আছে, এটা এখন একটু বিশ্বাস করে নিবা আমাকে, হ্যাঁ ভাইয়াকে বিশ্বাস করে নিবা, যে একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে সাইন 2 থিটা সমান সমান হচ্ছে 2 সাইন থিটা কস থিটা। এটা কোত্থেকে আসছে ভাইয়া? এগুলা ম্যাথে পাবা, এগুলা ম্যাথে ত্রিকোণমিতি চ্যাপ্টারে গিয়ে পাবা। আপাতত আমার কথা বিশ্বাস করে নাও, ভাইয়ার কথা বিশ্বাস করে নাও, যে এই 2 সাইন থিটা কস থিটা মানে হচ্ছে সাইন 2 থিটার সমান। সো বলো তো আমাদের এখানে এই যে 2 সাইন থিটা কস থিটা নট যেটা আসছে, এটা মানে আমরা কি লিখতে পারি? সাইন 2 থিটা লিখতে পারি। তাহলে আমরা এখানে সূত্র আসে ভি নট স্কয়ার সাইন 2 থিটা ডিভাইডেড সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি, ঠিক আছে? ভি নট স্কয়ার সুন্দর করে লিখি, এটা হচ্ছে ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি। এইটা হচ্ছে আমাদের এক্স এর মান, ঠিক আছে? এইটা হলো আমাদের এক্স এর মান। ও আচ্ছা, পড়াইছে? ও তাহলে তো সেরা 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 সেরা, তাহলে তো সেরা, তাহলে তো সেরা সেরা সেরা, গুড, ভেরি গুড। তাহলে আমরা এই যে এক্স যেটা পেলাম, এই এক্সটাই আসলে মূলত আমাদের আর বা আনুভূমিক পাল্লা। তাহলে চলো, লেখা হয়ে গেলে আমরা সূত্রটা একটু সামারি করে ফেলি। সূত্রটা কি ছিল? ওকে ওকে, দেখো, তাহলে আমরা দেখলাম সামারিটা কি, দেখো সামারিটা হচ্ছে ভাইয়া, কোনো একটা বস্তুকে যখন তুমি এমনে কইরা ছুঁড়ে মারবা, ভি নট বেগে ছুঁড়ে মারবা, কত কোণে? থিটা নট কোণে। ভি নট বেগে থিটা নট কোণে তুমি যখন একটা বস্তুকে এভাবে করে ছুঁড়ে মারবা, বস্তুটা এভাবে গিয়ে পড়বে। তাহলে সেই ক্ষেত্রে তাদের যে আনুভূমিক পাল্লা পাওয়া যাবে, এই আর এর যে মানটা পাওয়া যাবে, এই আর এর মান সমান সমান হবে, আর সমান সমান হবে ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি। ঠিক আছে, বুঝছো সবাই?
এখন ভাইয়া এই সূত্রটার এটাই সবচেয়ে প্রচলিত ভার্সন, কিন্তু আমি তোমাকে একটা স্পেশাল ভার্সন দেখাবো। এই ভার্সনটা দেখলে তোমার অনেকগুলা ম্যাথে ক্যালকুলেশন বেশ কমে যাবে, বেশ কমে যাবে। দেখো কি জিনিসটা, দেখো ভি নট সাইন টু থিটা নট, একটু আগেই দেখলাম সাইন টু থিটা নট কে আমরা ভাঙায় কি লিখতে পারি, 2 সাইন থিটা নট ইনটু কস থিটা নট ডিভাইডেড বাই জি। ভাইয়া আমি যদি এটাকে এভাবে লিখি, 2টা সামনে আনলাম আর লিখলাম একটা ভি নট নিলাম সাইন থিটা নটের সাথে আর আরেকটা ভি নট নিলাম কস থিটা নটের সাথে, তাহলে কি ভাইয়া তুমি খুব মাইন্ড করবা জিনিসে কি কোনো পরিবর্তন আসছে? কোনো পরিবর্তন আসছে? আগের মতোই আছে কিন্তু। ভি নট দুইটা জায়গায় দুইটা গুণ করে দিলাম খালি, গুণফল কিন্তু আগের মতনই আছে, কিন্তু একটা মজার জিনিস এখান থেকে পাচ্ছি। বলতো ভাইয়া ভি নট সাইন থিটা নট জিনিসটা আসলে কি ছিল? দেখো ভি নট সাইন থিটা নট ছিল ভি নট ওয়াই, আর ভি নট কস থিটা নট ছিল ভি নট এক্স। সো আমাদের এইখানে আমরা পাবো এটা মানে হচ্ছে ভি নট ওয়াই আর এইটা মানে হচ্ছে ভি নট এক্স। বুঝছো? তার মানে দেখো আনুভূমিক পাল্লা বের করার আরেকটা সহজ ফর্মুলা হচ্ছে 2 ইন্টু ভি নট এক্স কমা ভি নট ওয়াই ডিভাইডেড বাই জি। 2 ইন্টু ভি নট এক্স ভি নট ওয়াই ডিভাইডেড বাই জি, অর্থাৎ আমরা কি করব, যেই বেগেই ছুড়ে মারো না কেন তার তো অবশ্যই একটা আনুভূমিক উপাংশ আছে, উলম্ব উপাংশ আছে। সো আনুভূমিক উপাংশ আর উলম্ব উপাংশ গুণ করে 2 বাই জি করলেই কিন্তু আমরা আর পেয়ে যাব। বুঝছো? 2 বাই জি করলে আমরা কিন্তু আর কত সেটা পেয়ে যাব। এটা কিন্তু খুব ভালো একটা ক্লু। আচ্ছা, এখন ভাই আমরা একটু জানতে চাই, কি জানতে চাই জানো? আমরা জানতে চাই যে আচ্ছা এই যে দেখো আমরা যে একটা বস্তুকে ছুঁড়ে মেরেছিলাম, তো এই ছুঁড়ে মারাটা তো ভাইয়া বিভিন্ন কোণে হতে পারে। যেমন ধরো আমি যদি একই বেগে যে 15 মিটার পার সেকেন্ড বেগে যখন আমি 30 ডিগ্রি কোণে ছুঁড়ে মারবো, তখন দেখো আমাদের বস্তুটা কোথায় গিয়ে পড়ে, তখন দেখো আমাদের বস্তুটা কোথায় গিয়ে পড়ে, কোথায় গিয়ে পড়ছে, এই যে 19 মিটার দূরত্বে গিয়ে পড়ছে। আচ্ছা আমি যদি এটাকে ধরো কত করব, ধরো আমি এটাকে 70 ডিগ্রি কোণে ছুঁড়ে মারলাম, তাহলে তো দেখি এখন কোথায় গিয়ে পড়ে এটা, দেখি তো এটা কোথায় গিয়ে পড়ে। আচ্ছা আরো কম দূরত্বে পড়লো, ঠিক আছে এরকম একটা দূরত্বে পড়লো। আমি যদি এটাকে ধরো এরকম করে 80 ডিগ্রি করি, তাহলে সেটা আরো কম দূরত্বে পড়বে। বলো তো 90 ডিগ্রি করলে কি হবে? এই 90 ডিগ্রি করে ছুঁড়ে মারলে কি হবে? 90 ডিগ্রি কোণে ছুঁড়ে মারলে কি হবে? 90 ডিগ্রি কোণে ছুঁড়ে মারলে কিন্তু একদম সোজা উপরে যাবে এবং তারপরে আবার নিচে নেমে আসবে। আচ্ছা ঠিক আছে, সবই বুঝলাম। এখন আমরা বের করতে চাই কি জানো? আমরা বের করতে চাই যে ভাইয়া এই অ্যাঙ্গেলটা কত হলে, এই অ্যাঙ্গেলটা কত হলে আমাদের আনুভূমিক পাল্লাটা সবচেয়ে বেশি হবে। আমাদের অলরেডি এখন বেশি আছে কোন পয়েন্টটা, বেশি আছে এই পয়েন্টটা 22.6 মিটার, যেটা আমরা পাইছিলাম কখন, যখন 50 ডিগ্রি কোণে আমরা ছুঁড়ে মারছিলাম তখন। সো আমরা আসলে বের করতে চাই, আমরা বের করতে চাই যে কত ডিগ্রি কোণে ছুঁড়ে মারলে আমাদের আনুভূমিক পাল্লাটা সবচাইতে বেশি হবে। ঠিক আছে, সবচাইতে বেশি হবে। হ্যাঁ, তো আনুভূমিক পাল্লাটা কত হইতে পারে? একজন বলছো ভাইয়া 0 ডিগ্রিতে ছুঁড়ে মারি। দেখো 0 ডিগ্রিতে সবচেয়ে বেশি হবে, ঠিক আছে, কিন্তু এটা কি আসলে প্রাস হবে? প্রাসের সংজ্ঞায় কি ছিল, যে আমাদের যেটা ভূমির সাথে আনত একটা কোণ করে যখন আমরা কোনো বস্তুকে ছুঁড়ে মারি সেটাকে তো আমরা প্রাস বলি। তো আমাদের তো যদি 0 ডিগ্রি কোণ হয় ওইটা তো আসলে আমরা ভূমি বরাবর থাকলে ওটাকে তো আর প্রাস ওভাবে আমরা বলতে পারবো না। তো এখন খেয়াল করো, আমরা যদি এখান থেকে ভাইয়া সূত্রটার দিকে তাকাই, আমাদের কোণ এই থিটার মানটা কত হলে আর সমান সমান আমরা দেখতে পাচ্ছি যে ফর্মুলা, সেটা হচ্ছে ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি। এখন বলো তো, যদি আমি চাই আর এর মানটা ম্যাক্সিমাম করতে, যদি আমি চাই আরটাকে ম্যাক্সিমাম বানাতে, তাহলে বলো তো আমাদের এই সাইন 2 থিটা এটাও কত হতে হবে, এটাও কত হতে হবে, ম্যাক্সিমাম হতে হবে না? কারণ এই পার্টটুকু তো ভাইয়া ফিক্সড, এই পার্টটুকু তো ফিক্সড, নির্দিষ্ট বেগে ছুড়ে মারছি, জি এর মান ফিক্সড, তাহলে আমরা বের করতে চাই জাস্ট কত অ্যাঙ্গেল হইলে আমরা আর এর মানটা ম্যাক্সিমাম পাবো। তাহলে খেয়াল করো, যদি আমরা সাইন 2 থিটা এটার মান আমরা সর্বোচ্চ কত হইতে পারে, সাইন থিটার ম্যাক্সিমাম মান কত হতে পারে, সাইন থিটার ম্যাক্সিমাম মান হতে পারে +1।
তার মানে বলতো 2 থিটার মান আসলে কত ডিগ্রি? আমরা জানি sin 90 ডিগ্রির মান +1 হয়। তাহলে থিটার মান কত হবে? 90/2 সমান সমান 45 ডিগ্রি। অর্থাৎ আমরা 45 ডিগ্রি কোণে যখন কোন একটা বস্তুকে ছুঁড়ে মারবো তখনই কিন্তু এটার আনুভূমিক পাল্লা সবচাইতে বেশি হবে। তখন আর এর মানটা কত পাবো? আর ম্যাক্স সমান সমান যেটা আসবে সেটা হচ্ছে v0 স্কয়ার sin 2 into 45 ডিগ্রি ডিভাইডেড বাই জি, sin 2 থিটা নট বাই জি। তাহলে sin 2 থিটা মানে sin 90 ডিগ্রি, sin 90 এর মান 1। তাহলে আমাদের সর্বোচ্চ যেই মানটা আসবে সেটা হচ্ছে v0 ডিভাইডেড বাই জি। ঠিক আছে, আর ম্যাক্স এর মান হচ্ছে v0 ডিভাইডেড বাই জি। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে 45 ডিগ্রি কোণে দেখি তো আসলে 45 ডিগ্রি কোণে ছুঁড়ে মারলে আমাদের আসলে কোনো ফায়দা হয় কিনা, সর্বোচ্চ দেখি তো এটাই কি সর্বোচ্চ হয় কিনা। এই দেখো, দেখি তো কত হলো আমাদের এটা। এই পাশে যদি যাও, এই দেখো 23 মিটার। 23 মিটারের থেকে বেশি দূরত্বে কিন্তু আর যাওয়া যাবে না, তুমি যত ডিগ্রি কোণ করো না কেন। যেমন আমি যদি এটা 45 থেকে 50 করি, 50 করলে তো দেখছি, চলো 40 করে দেখি তো, 40 করে দেখি তো কত হয়। 40, এই 40 40 40 করে যদি দেখি, তাহলে দেখো এটা কিন্তু তার থেকে কম দূরত্বে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ একটা সেপারেশন আছে কিন্তু, এইটা হচ্ছে 23.1 আর এইটা হচ্ছে আমাদের 22.6। তো এখানে কিন্তু ছোট্ট একটা পার্থক্য আছে, বুঝতে পারছো? তো তার মানে আমরা দেখলাম যে সর্বোচ্চ উচ্চতাটা কত হতে, মানে সর্বোচ্চ আমাদের আনুভূমিক পাল্লাটা কত হতে পারে সেইটা আমরা দেখে ফেললাম। ওকে, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছি। ভেরি গুড। এইবার আমরা বের করতে চাই যে প্রাসের ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ উচ্চতা কত হবে। আমরা বের করতে চাই যে ভাইয়া এই প্রাসের ক্ষেত্রে ম্যাক্সিমাম হাইট কত হবে। সো তোমরা বলেছো, বলতো এইচ ম্যাক্স পাওয়া যাবে কখন, এটার শর্ত কি? এইচ ম্যাক্স পাওয়া যাবে যখন আমাদের y অক্ষ বরাবর বেগ 0, তখন। এটা কি ঠিক লিখলাম? দেখো তো, কখন আমরা সর্বোচ্চ উচ্চতা পাবো, কখন আমরা সর্বোচ্চ উচ্চতা পাবো? যখন vy যেটা সেটা 0 হবে, সেটা 0 হবে। কারণ এই যে বলছিলাম, দেখো যখন আমরা কখন সর্বোচ্চ উচ্চতা পাবো, যখন আমাদের y অক্ষ বরাবর আর কোনো বেগ নাই, তখন তো বস্তুটা আর উপরের দিকে উঠবে না। তাহলে ওইটাই আমাদের কিন্তু ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতা। তাহলে আসো আমরা যদি y অক্ষ বরাবর সমীকরণ অ্যাপ্লাই করি, y অক্ষ বরাবর, y অক্ষ বরাবর যদি আমরা সমীকরণ অ্যাপ্লাই করি ভাইয়া, y অক্ষ বরাবর সমীকরণ অ্যাপ্লাই করি, তাহলে দেখো vy স্কয়ার সমান সমান v0 y স্কয়ার মাইনাস 2 ইন্টু জি ইন্টু এইচ। কি লিখলাম এটা বুঝছো? v স্কয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as। তো ওই ফর্মুলার মধ্যে শুধুমাত্র প্রত্যেকটা বেগকে y অক্ষ বরাবর, সরণকে y অক্ষ বরাবর, ত্বরণকে y অক্ষ বরাবর নিয়ে এই সূত্র আসলো যে vy স্কয়ার সমান সমান হচ্ছে v0 y স্কয়ার মাইনাস 2 ইন্টু জি ইন্টু এইচ। ঠিক আছে, এখন বলো তো আমাদের এইচ ম্যাক্স পাওয়া যাবে কখন, যখন এটা হবে 0। তাহলে 0 সমান সমান হচ্ছে v0 y স্কয়ার ডিভাইডেড বাই v0 y স্কয়ার মাইনাস 2gh। তখন কিন্তু এই এইচটা হয়ে যাবে আমাদের এইচ ম্যাক্স, বা শুধু ক্যাপিটাল এইচ দিয়ে প্রকাশ করলাম। তাহলে দেখো এইচ সমান সমান আসছে y অক্ষ বরাবর বেগের স্কয়ার ডিভাইডেড বাই 2g। এটাকে তুমি যদি ভাঙাও, y অক্ষ বরাবর বেগ মানে কত? v0 sin থিটা নট, এটা হচ্ছে y অক্ষ বরাবর বেগ, এটা স্কয়ার ডিভাইডেড বাই 2g। ঠিক আছে, অর্থাৎ দেখো ভাইয়া সূত্রের ফরম্যাট কিন্তু একদম আগের মতন আছে। আমরা যেমন উপরের দিকে কোনো বস্তুকে যখন ইউ বেগে ছুঁড়ে মারি, তখন কিন্তু তার সর্বোচ্চ উচ্চতা কত হয়? ইউ স্কয়ার বাই 2g, তাই না? যখন মনে আছে কোনো একটা বস্তুকে যখন আমরা যে একমাত্রিক পথে, কোনো একটা বস্তুকে একমাত্রিক পথে যখন আমরা কোনো বস্তুকে ইউ বেগে ছুঁড়ে মেরেছিলাম, তখন এর সর্বোচ্চ উচ্চতা কত ছিল? ইউ স্কয়ার বাই 2g। এখানে এই ইউটা কি ছিল? সম্পূর্ণ y অক্ষ বরাবর বেগ ছিল। কিন্তু
এইখানেও ভাইয়া একদম সিমিলার সূত্র, কোনো চেঞ্জ নাই, কোনো চেঞ্জ নাই, একদম আগের ফর্মুলা। জাস্ট আমাদের তো এখন ওয়াই অক্ষ বরাবর বেগটা আর ইউ নাই, ওয়াই অক্ষ বরাবর বেগটা কত আছে, ভি নট সাইন থিটা নট আছে। তাহলে জাস্ট ওয়াই অক্ষ বরাবর বেগ এর উপর স্কয়ার ডিভাইডেড বাই 2g। বুঝেছো? বুঝেছো? ঠিক আছে, এটা গেল আমাদের সর্বোচ্চ উচ্চতা। সো ভাইয়া সূত্র এটা কি মুখস্থ করতে হবে আলাদা করে? এটা মনে থাকবে না বলো তো? এই সূত্র কি আমাদের নতুন করে মুখস্থ করতে হবে? না, এটা আমাদের কিন্তু মনে থাকবে এই সূত্রগুলা। আচ্ছা, এইবার চলো আমরা একটু দেখে ফেলি আমাদের বিচরণ কালের সূত্র কি হয়। বিচরণ কাল, আমাদের বিচরণ কালের সূত্র কি হয়? বিচরণ কালকে আমরা ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করি। তো জিনিসটা কি আসলে? জিনিসটা হচ্ছে কতক্ষণ ধরে এটা বিচরণ করতেছে, কতক্ষণ ধরে এটা বিচরণ করছে, সেটাই হচ্ছে আমাদের বিচরণ কাল। অর্থাৎ এখানে আমরা যদি টাইম কে নিয়ে আসতে পারবো, আচ্ছা টাইম নিয়ে আসা যাবে আসলে। মনে করো আমরা কোনো বস্তুর যখন এখানে পড়বে তখন টাইমটা কত লাগবে এটা বের করতে চাই। সো এইখানে যখন বস্তুটা পড়বে তখন দেখো তার টাইমটা এখানে দেখাচ্ছে 2.16 সেকেন্ড। তার মানে কি জানো? তার মানে যখন বস্তুটাকে তুমি এখান থেকে ছুঁড়ে মারছো তখন থেকে 2 সেকেন্ড পরে সেটা এই জায়গাতে এসে পড়ছে। সো আমরা এটাই বের করতে চাই যে তার বিচরণ কালটা কত, কতক্ষণ ধরে সেটা বিচরণ করছে, বাতাসে বিচরণ করছে। এটা হচ্ছে বিচরণ কাল। তাহলে দেখো এই যে যদি আমি উপরের দিকে ছুঁড়ে মারি তাহলে দেখো এই বিচরণ কাল কি হয়, যদি আমি এভাবে ছুঁড়ে মারি তাহলে দেখো বিচরণ কাল। সো এই যে যত সময় লাগছে, যখন এখানে পড়ছে সময় লাগছে 1.29 সেকেন্ড, এখানে আসতে সময় লাগছে 2.87 সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা এই বিচরণ কালটা কত বের করতে চাই। সো এই বিচরণ কাল যদি বের করতে চাই ভাইয়া দেখো আমরা তোমার হচ্ছে s is equals to ut minus half gt square ওই ফর্মুলার মধ্যে চলে আসব। সো আমাদের s is equals to ut minus half gt square এই ফরম্যাটের যে সূত্র আছে সেই সূত্র থেকে আমরা বিচরণ কালটা বের করব। সো যদি y অক্ষ বরাবর নিলে, y অক্ষ বরাবর তুমি যদি নাও তাহলে বলো তো s এর জায়গায় কি বসাবা? y বসাবা। y সমান সমান হচ্ছে y অক্ষ বরাবর আদিবেগ ইনটু t মাইনাস হাফ g t স্কয়ার। y is equals to ut minus half g t স্কয়ার। বলো তো সম্পূর্ণ বিচরণ কাল যখন সেটা এক জায়গা থেকে পড়ে আবার আগের জায়গায় আসলো তখন তার y এর মান কত? 0 না? যখন সে পুরাটা রাস্তা ঘুরে আসলে, পুরো বা কি বলবো এই জায়গাতে যখন এখান থেকে সে এই জায়গাতে আসছে, এখানে কিন্তু y শূন্য, এখানেও কিন্তু y শূন্য। তাহলে আমরা বের করতে চাই y এর মান যখন শূন্য হয় তখন t এর মান কত হয়। সো t এখানে কমন নিলে আসে v নট y মাইনাস হাফ gt। সো বলো তো আমাদের এখান থেকে হয় t সমান সমান আসছে 0 অথবা অথবা t সমান সমান আসছে 2v নট y ডিভাইডেড বাই g। কোত্থেকে পেলাম বুঝছো তো? এই যে ভাইয়া এখান থেকে দেখো, অথবা v নট y সমান মাইনাস হাফ gt এইটা সমান সমান হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে টিটাকে যদি ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করি তাহলে এটা আসছে 2v নট y ডিভাইডেড বাই g, 2v নট y ডিভাইডেড বাই g। মজার ব্যাপার কি দেখো, v নট y কোন দিক বরাবর কাজ করে? v নট y কাজ করে y অক্ষ বরাবর। আমরা যখন ইউ বেগে কোনো বস্তুকে উপরে ছুঁড়ে মারতাম তখন তার বিচরণ কাল কত ছিল? যখন কোনো একটা বস্তুকে আমরা মনে করো ইউ বেগে উপরের দিকে ছুঁড়ে মারতাম তখন তার পুরো বিচরণ কাল কত ছিল? 2u বাই g ছিল না? ইউটা ছিল y অক্ষ বরাবর বেগ। এইখানে আমাদের জাস্ট বেগটা কোনটা? 2v নট y বাই g। সো আমাদের যে v নট y এটা হচ্ছে আমাদের y অক্ষ বরাবর বেগ। সো 2 ইনটু y অক্ষ বরাবর বেগ ডিভাইডেড বাই g। সূত্রের ফরম্যাট একদম আগের মতন আছে। আগে ছিল ওই 2u বাই g, ইউটা ছিল y অক্ষ বরাবর, এখন জাস্ট y অক্ষ বরাবর বেগ যেটা সেটাকে আমরা নিব। সো t সমান সমান হবে 2v নট y মানে কত? v নট sin থিটা নট ডিভাইডেড বাই g। t সমান সমান হবে 2v নট sin থিটা নট ডিভাইডেড বাই g। তাহলে ভাই বলো তো যদি তুমি কম কোণে ছুঁড়ে মারো তাহলে কি সময় কম লাগবে নাকি বেশি কোণে ছুঁড়ে মারলে সময় কম লাগবে? বলতো থিটা থেকে যদি বলতে বলি যে সেম বেগে দুইটা বস্তুকে তুমি ছুঁড়ে মারবা,
একটা 30 ডিগ্রি কোণে ছুঁড়ে মারছো আর একটা হচ্ছে 80 ডিগ্রি কোণে ছুঁড়ে মারছো, তাহলে কোন ক্ষেত্রে সময়টা বেশি লাগবে? 30 ডিগ্রি কোণে সময় কি বেশি লাগবে? 30 ডিগ্রি কোণে ছুঁড়ে মারলে কি বিচরণকাল বেশি হবে, নাকি 80 ডিগ্রি কোণে ছুঁড়ে মারলে বিচরণকাল বেশি হবে? বলো তো। চলো দেখে আসি কি হয়। আচ্ছা, আমাদের সমীকরণ কি বলে? সমীকরণ কি বলে দেখো, টিটা কিন্তু ডিপেন্ড করতেছে, টিটা কিন্তু ডিপেন্ড করছে সাইন থিটার উপরে। তার মানে টি এর মান যদি বেশি হয় তাহলে থিটার মান যদি বেশি হয় তাহলে টি এর মান কিন্তু বেশি হবে, কারণ সাইন থিটায় কিন্তু থিটার মান বাড়ার সাথে সাথে সাইন থিটার মানও বৃদ্ধি পায়। তাহলে চলো তো দেখে আসি এটা আসলে মেলে কিনা। মেলে কিনা দেখি তো। মনে করো প্রথমে আমি এটাকে 30 ডিগ্রি কোণে ছুঁড়ে মারলাম, 30 ডিগ্রি কোণে ছুঁড়ে মারলাম, চলো ফায়ার করি। ওরে বাপ রে বাপ, এটা কত টাইম নিয়ে পড়ছে? এটা পড়তে সময় লাগছে 1.53 সেকেন্ড। 1.53 সেকেন্ড সময় লাগছে। ঠিক আছে, ঠিক আছে। এইবার যদি আমরা উপরের দিকে এটাকে ছুঁড়ে মারি, উপরের দিকে এটাকে যদি ছুঁড়ে মারি, ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। ধরো এটাকে আমি কত বলছিলাম এর আগে? 80 বলছিলাম, তাই না? 80 বলছিলাম। দেখি উপরের দিকে যদি ছুঁড়ে মারি, আর আগেটা ছিল 1.53 সেকেন্ড, দেখি এটা কি হয়। এই দেখো 2.95 সেকেন্ড। সো তার মানে কি টাইম বেশি লাগছে? এটাই তো লাগার কথা, কারণ আমরা কি দেখছি দেখো, সাইন থিটার মান যত বেশি হবে টি এর মান তত বেশি হবে, অর্থাৎ সেটা তত দেরি করে পড়বে। টি এর মান বেশি হওয়া মানে কি? দেরি করে পড়া। টি এর মান 1 সেকেন্ড মানে 1 সেকেন্ডে পড়বে, টি এর মান 5 সেকেন্ড মানে কি 5 সেকেন্ড সময় ধরে পড়বে, অর্থাৎ এটা স্লো। সো তুমি যত থিটা বাড়াবা তত কিন্তু অনেক সময় ধরে সেটা বাতাসে থাকবে। থিটার মান তুমি যত বাড়াবা তত কিন্তু টাইমের মানটাও বাড়বে, অর্থাৎ তত বেশি সময় ধরে সেটা ট্রাভেল করে আগের জায়গায় আসবে। এই দেখো থিটা যত বাড়াবা টি এর মান তত বাড়বে। বুঝতে পারছো? ঠিক আছে, মিলছে না সবকিছু? বলো তো মিলছে তো? আচ্ছা বলো তো, আমাদের একই ভাবে বলো তো, যদি থিটার মান কম দেই, থিটার মান যদি হয় বেশি, তাহলে বলো তো এইচ এর মান কি কম হবে না বেশি হবে? থিটার মান বাড়ালে এইচ এর মান বাড়বে না, কারণ দেখো সমানুপাতিক সম্পর্ক। থিটার মান কমালে এইচ এর মান কমবে। আসলেই তো দেখি, দেখো তো এখানে যদি আমরা থিটার মান যখন বাড়াইছি তখন দেখো হাইট কত বেশি, আর যখন থিটার মান কম ছিল তখন দেখো এই ম্যাক্সিমাম হাইট কতটুকু? ম্যাক্সিমাম হয় 2.87, আর এখানে হাইট কত? 10.7। বুঝতে পারছো? 10.7। ঠিক আছে, সহজ, সবকিছু রিলেটেবল দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে, ফিল করা যাচ্ছে। এবার আসো, যদি আমরা চাই যে ভাইয়া আমরা বিচরণকাল তো দেখলাম, সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় কত? সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে এটা আমরা বের করতে চাই। সো খেয়াল করো, v সমান সমান u মাইনাস gt, এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। y অক্ষ বরাবর যদি এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করি, বলতো y অক্ষ বরাবর আমাদের শেষ বেগ কি দিয়ে প্রকাশ করি আমরা? v নট y দিয়ে প্রকাশ করি, v নট y দিয়ে প্রকাশ করি, সমান সমান, সরি y অক্ষ বরাবর শেষ বেগ হবে, তো শেষ বেগ সমান সমান y অক্ষ বরাবর আদি বেগ মাইনাস g ইনটু t। এখন সর্বোচ্চ উচ্চতায় যখন যাব তখন আমাদের y বরাবর বেগ কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে 0 সমান সমান আমরা লিখতে পারি v নট y মাইনাস gt। সো এখান থেকে দেখো t সমান সমান আসছে v নট y ডিভাইডেড বাই g। সো আমাদের বলো তো v নট y মানে কত? v নট y মানে হচ্ছে v নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। একদম আগের মতন, জাস্ট কোনো চেঞ্জ নাই। আগে যখন আমরা ইউ বেগে বস্তুকে ছুঁড়ে মারতাম তখন আমাদের সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় ছিল ইউ বাই জি, পুরা বিচরণকালটা ছিল 2u বাই জি, তাই না? আর এখন জাস্ট y অক্ষ বরাবর যতটুকু বেগ ততটুকু বেগ নিয়ে আমাদের সব কাহিনী। ঠিক আছে, y অক্ষ বরাবর বেগটা যতটুকু ততটুকু নিয়ে আমাদের সব কাহিনী। তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় কত দেখলাম, বিচরণকাল কত দেখলাম, এই জিনিসগুলা ভাইয়া মাথায় রাখতে হবে। বুঝতে পেরেছো? সূত্র কিন্তু ভাইয়া একদম আগের মতন,
সূত্রে কিন্তু কোনো চেঞ্জ নাই, সূত্রে কিন্তু কোনো চেঞ্জ নাই। আসো আর একটা ছোট জিনিস একটু দেখে রাখি, আর এবং আর এর সাথে এইচ এর সম্পর্ক, আর এর সাথে এইচ এর সম্পর্ক, একটা তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আছে, এটা আমরা একটু দেখে আসি। আর এর সাথে এইচ এর সম্পর্ক আছে একটা। দেখো ভাইয়া, আর মানে আমরা জানতাম ভি নট স্কয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি। অন্যদিকে এইচ মানে আমরা দেখছি ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g। এটা মনে করো 1 নাম্বার ইকুয়েশন, এটা মনে করো 2 নাম্বার ইকুয়েশন। আমি ধরি 1 নাম্বারকে আমি 2 নাম্বার দিয়ে ভাগ দিব, 1 নাম্বার ইকুয়েশনকে 2 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ দিব। তাহলে আর এর সাথে এইচ এর একটা সম্পর্ক আছে, এটা আমাদের বিভিন্ন ম্যাথে শর্টকাট অ্যাপ্লাই করতে গেলে লাগবে। সো এখানে কত আসবে দেখো, আর এর জায়গায় চলে আসবে এইটা, এইটা আমাদের হবে হচ্ছে আর এর জায়গায়, এইটা ভাইয়া আর এর জায়গায় চলে আসবে। আর ডিভাইডেড বাই এইচ যেহেতু, তাহলে 2gটা বসবে উপরে আর নিচে বসবে হচ্ছে ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট। ঠিক আছে, এখান থেকে দেখো ভি নট স্কয়ার কাটাকাটি হয়ে যায়। সাইন 2 থিটা নট এটাকে আমরা কি লিখতে পারি, 2 সাইন থিটা নট ইনটু কস থিটা নট, জি জি কাটাকাটি হয়ে যাচ্ছে। আর উপরে তো একটা 2 থাকে গুণ আকারে, এটাকে একবারে 4 লিখে ফেলি, এটাকে একবারে 4 লিখে ফেলি, কারণ এখানে একটা 2 আছে আর এই সাইন 2 থিটাকে ভাঙালে 2 ইনটু সাইন থিটা নট কস থিটা নট পাওয়া যাবে, একবারে লিখে ফেলছি। আর এখানে আসে সাইন স্কয়ার থিটা নট। দেখো ভাইয়া, উপরের একটা সাইন থিটা নট আর এখানে একটা সাইন থিটা নট কাটাকাটি হয়ে যাবে, বাম পাশে পড়ে আছে আর বাই এইচ। সো খেয়াল করো, বলো তো কস থিটা বাই সাইন থিটা, এটাকে আমরা কি লিখতে পারি? যদি সাইন থিটা কে পাশে নিয়ে আসো, কস থিটা কে পাশে নিয়ে আসো, এটাকে লেখা যায় 4 কট থিটা, তাই না? 4 কট থিটা। কট থিটা তো আসলে খুব একটা প্রচলিত না, ট্যান থিটা দিয়ে যদি লিখি তাহলে ট্যান থিটা সমান সমান কি আসছে দেখো তো, 4h বাই r আসছে না? 4h বাই r আসছে। কিন্তু এই ফর্মুলাটা ভাইয়া একটু মাথায় রাখতে হবে, এটা আমাদের অনেক অবজেক্টিভ, অনেকে সবাই বড় বড় করে করবে, তুমি একদম 30 সেকেন্ড 20 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবা, 20 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবা। এটা কি বুঝছো তো? এই কট থিটা মানে কত, এই পাশে চলে আসলে 1 বাই কট থিটা মানে ট্যান থিটা, আর এইচ ও পাশে চলে গেল 4h ডিভাইডেড বাই r। সো ট্যান থিটা সমান সমান 4h ডিভাইডেড বাই r। সো আমাদের বলছে আর এর সাথে এইচ এর সম্পর্ক দেখাতে, আর এর সূত্র লিখলাম, এইচ এর সূত্র লিখলাম, r বাই এইচ করে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, আর কিচ্ছু না। এখান থেকে আমরা ট্যান থিটা সমান পেলাম 4h বাই r। সো তার মানে দেখো, যদি তোমাকে কখনো কত কোণে ছুঁড়ে মারা হয়েছে এটা যদি বলে দেয়, কত কোণে ছুঁড়ে মারা হয়েছে এটা যদি বলে দেয় এবং আর এর মান বলে দেয়, তাহলে এইচ বের করতে পারবা, এইচ এর মান বলে দিলে আর এর মান বের করতে পারবা। জাস্ট তোমার জানা লাগবে আদি কোণ কত, জাস্ট তোমার জানা লাগবে আদি কোণ কত। ট্যান থিটা নট সমান সমান 4h বাই r, ট্যান থিটা নট সমান সমান 4h বাই r। ঠিক আছে, 4h বাই r, ট্যান থিটা সমান সমান 4h বাই r। তাহলে ভাইয়া এই অঙ্কটা একটু করো তো দেখি, কত কোণে নিক্ষেপ করলে একটা প্রাসের আনুভূমিক পাল্লা, এটাই আমাদের 1 নাম্বার ম্যাথ দাও, এইটাই আমাদের 1 নাম্বার ম্যাথ দাও। কি বললো দেখো, কত কোণে নিক্ষেপ করলে একটা প্রাসের অনুভূমিক পাল্লা তার সর্বাধিক উচ্চতার সমান হবে বের করতে চাই। হ্যাঁ, এটা মুখস্থ করবা, ট্যান থিটা সমান সমান 4h বাই r, এটা মুখস্থ রাখবা। এই যে এরকম টাইপের এমসিকিউ যদি থাকে একদম ধিপ ধাপ করে ফেলতে পারবা। দেখো ভাইয়া, আমাদের কত কোণে নিক্ষেপ করলে একটা প্রাসের আনুভূমিক পাল্লা তার সর্বোচ্চ উচ্চতার সমান হবে, তার মানে আমাদেরকে এমন একটা থিটা নট বের করতে হবে যেই থিটা নটের জন্য আর এর মান এবং এইচ এর মান সমান হয়। আমরা সূত্র জানি, 1 নাম্বার থেকে আমরা সূত্র জানি, tan থিটা নট সমান সমান 4h বাই r। r এবং h যদি সমান হয় তাহলে 4h বাই h সমান সমান 4। সুতরাং থিটা নট সমান সমান হয়ে যাচ্ছে tan ইনভার্স 4। ক্যালকুলেশন করে যা আসে তাই, 0.76।
নাকি? ও না, সরি, 76 ডিগ্রি, 76 ডিগ্রি, 75.9 বা 76 ডিগ্রির কাছাকাছি। 2 নাম্বারটা করো তো কি হবে? 2 নাম্বারটা করো তো কি হবে? 2 নাম্বারটা আমাদেরকে বলছে যে কত কোণে নিক্ষেপ করলে, মানে থিটা নটের মান কত হলে, থিটা নটের মান কত হলে প্রাসের আনুভূমিক পাল্লা হবে সর্বাধিক উচ্চতার দ্বিগুণ। আনুভূমিক পাল্লা হবে সর্বাধিক উচ্চতার দ্বিগুণ। তাহলে আমরা tan থিটা সমান সমান তো জানি 4h/r, 4h/r, r এর মান যদি 2h হয় তাহলে এখানে আসছে 2, সুতরাং থিটা নটের মান হবে tan ইনভার্স 2, 63.43 ডিগ্রি। পারবা না এটা করতে? সহজ, ঠিক আছে? তো এগুলো নরমালি অবজেক্টিভের জন্য দেয়, এগুলা দেখে রাখো এবং অ্যাডমিশনেও দেখবা এটা মাথায় রাখলে হেল্প হবে। ঠিক আছে, বুঝলাম বুঝলাম বুঝলাম। ঠিক আছে, তাহলে এটা কিন্তু এইচ এর সাথে আর এর ফর্মুলা আমরা দেখলাম, ঠিক আছে? ওকে, চলো এইবার আমরা আমাদের মূল ম্যাথের মধ্যে যাই, মূল ম্যাথ প্রবলেম গুলার মধ্যে যাই। 2 নাম্বার প্রবলেম লেখো। 2 নাম্বার প্রবলেম দেখো কি বলছে। ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ করে 20 মিটার পার সেকেন্ড গতিবেগে একটা বস্তুকে নিক্ষেপ করা হলো। কি কি দেওয়া আছে তার মানে? ভূমির সঙ্গে 45 ডিগ্রি কোণ করে, তাহলে থিটা নট দেওয়া আছে 45 ডিগ্রি, এবং আমাদের আদিবেগ দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড। কোন বস্তুকে আমরা ভি নট বেগে থিটা নট কোণে ছুড়ে মারছি। কত সময় পরে বস্তুটা ভূমি স্পর্শ করবে? তাহলে বলো তো কোনটা অ্যাপ্লাই করবে? কত সময় পরে বস্তু ভূমি স্পর্শ করবে? তাহলে কি জানতে চাইছে বলো তো? জানতে চাইছে বিচরণ কাল। কত সময় পরে, কত কাল পরে, এই যে কত সময় পরে এটা ভূমি আবার স্পর্শ করবে। সো এই টাইমটা হচ্ছে বিচরণ কাল টি। টি সমান সমান আমরা জানি 2u/g ছিল, 2u/g ছিল, ইউ এর জায়গায় হচ্ছে y অক্ষ বরাবর বেগ v নট sin থিটা নট। তাহলে এখানে আমরা ভ্যালুগুলা বসাবো। 2 ইনটু v নট হচ্ছে 20, sin থিটা নট, sin হচ্ছে 45 ডিগ্রি, ডিভাইডেড বাই 9.8। ওকে, এইবার আসো ভাইয়া 2 নাম্বার প্রশ্নে কি বলছে দেখি। সর্বোচ্চ কত উচ্চতায় বস্তুটি উঠবে? সর্বোচ্চ কত উচ্চতায় বস্তুটি উঠবে? তো আমাদের সর্বোচ্চ উচ্চতা হবে, সর্বোচ্চ উচ্চতা, আচ্ছা দেখো একজন জিজ্ঞেস করছো ভাইয়া আগের অঙ্কটা যদি সিকিউতে করতে হয় তাহলে কিভাবে করবো? এরকম টাইপের প্রশ্ন নরমালি সিকিউতে দেওয়ার সম্ভাবনা কম, কিন্তু তারপরেও যদি সিকিউতে দিয়ে দেয় তাহলে কিভাবে করবা? দেখো একটু বড় করে করা লাগবে। এই যেমন r সমান সমান ছিল h, r এর সূত্র বসাবা v নট স্কয়ার sin টু থিটা নট ডিভাইডেড বাই g, আর v নট স্কয়ার sin স্কয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g। এখান থেকে ফাইনালি থিটা নটের মান বের করে ফেলবা, ঠিক আছে? এখানে একইভাবে জাস্ট 2 দিয়ে গুণ হবে। সো এটা হলো সিকিউতে যদি আসে তাহলে এভাবে করে করাটা রিকমেন্ডেড, তবে এগুলো সিকিউতে কম আসে, আসে না বললেই চলে। ওকে, সর্বোচ্চ উচ্চতার সমীকরণ কি ছিল? u স্কয়ার বাই 2g। u মানে হচ্ছে v নট sin থিটা নট, y অক্ষ বরাবর যে বেগটা সেটা হচ্ছে v নট sin থিটা নট, সো u স্কয়ার ডিভাইডেড বাই 2g। তো এখান থেকে আমরা v নট sin থিটা নট, v নট হচ্ছে 20, sin থিটা নট যেটা সেটা হচ্ছে 45 ডিগ্রি, v নট sin থিটা নট স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 9.8। ক্যালকুলেশন করে দেখবা, ক্যালকুলেশন তো পারবাই। 3 নাম্বার, নাকি ক্যালকুলেটরে পারবা না করতে? ক্যালকুলেটরে যদি না পারো তাহলে বাসায় কি করতে নিষেধ করছিলাম বলো তো? বাসায় কি করতে মানা করে দিছিলাম মনে আছে কারো? যদি দেখো ক্যালকুলেটর চাপতে পারছো না তাহলে বাসায় কি করতে মানা করে দিবা? তোমাদের বলছিলাম কখনো?
বলছিলাম, বলি নাই মনে তোমাদের। আচ্ছা বলবো, দেখো নিক্ষেপ বিন্দু থেকে কত দূরে ভূমি স্পর্শ করবে, তাহলে কি জানতে চাইছে? নিক্ষেপ বিন্দু মানে এইটা, এখান থেকে কত দূরে এটা ভূমি স্পর্শ করবে, মানে আর এর মান কত জানতে চেয়েছে। আর এর মান কত জানতে চেয়েছে, তার মানে আনুভূমিক পাল্লা আর সমান সমান ভি নট স্কয়ার সাইন টু থিটা নট ডিভাইডেড বাই জি। তাহলে আমাদের ভি নট এর মান হচ্ছে 20 স্কয়ার সাইন 2 ইন্টু 45 ডিভাইডেড বাই 9.8। ঠিক আছে, তাহলে ভাইয়া এখান থেকে তিনটা রেজাল্ট কত বের করে ফেলবা? ঠিক আছে, 40 মিটার আসছে। সো রেজাল্ট গুলা বের করে ফেলবা, কত আসে, এগুলাই হচ্ছে আমাদের আনসার। বুঝছো? এই টাইপের প্রবলেম গুলা কিন্তু আসবে পরীক্ষায়। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, ভেরি গুড। চলো দেখি পরের প্রবলেমটা কি বলছে। খুবই খুবই সুন্দর একটা প্রবলেম, লিখে নাও 3 নাম্বার প্রবলেম। 3 নাম্বার প্রবলেম, দেখো তো কি বলছে। একটা প্রাসের প্রাথমিক বেগ দেওয়া আছে আই ক্যাপ প্লাস 2j ক্যাপ মিটার পার সেকেন্ড। একটা প্রাসের প্রাথমিক বেগ দেওয়া আছে, প্রাসের গতিপথের সমীকরণ কি হবে বের করতে বলছে। গতিপথের সমীকরণ মানে কি জানো? গতিপথের সমীকরণ মানে হচ্ছে যে এই যে আমরা গতিপথের সমীকরণ দেখেছিলাম y সমান সমান x tan theta naught minus gx square divided by 2 v naught square cos square theta naught। এইখানে আমাদের x আর y তো ভ্যারিয়েবল, এইটা তো অবস্থানের সাথে সাথে x আর y পরিবর্তন হচ্ছে, কিন্তু থিটা নট তো ফিক্সড, ভি নট তো ফিক্সড, জি এর তো একটা নির্দিষ্ট মান আছে। সেই মানগুলাকে যদি আমি এখানে বসাই তাহলে সমীকরণটা দেখতে কেমন হবে? যেমন tan থিটা নটের মান হয়তো 1 হইতে পারে, √3 হইতে পারে, 1/√3 হতে পারে, বা যে কোনো কিছু হতে পারে। সো এখানে তাইলে x এর সহগটা কত আসে সেটা বের করতে হবে। তারপরে g ডিভাইডেড বাই 2 নট ভি নট 2 নট 2 ভি নট স্কয়ার cos স্কয়ার থিটা নট, এই টার্মটার মান কত আসে সেগুলো আমাকে বের করতে হবে। অর্থাৎ এমন একটা সমীকরণ লাগবে যেখানে শুধু y থাকবে আর x থাকবে, অন্য বাকি যা থাকবে সব নাম্বার, বাকি সব সংখ্যা থাকবে। বুঝতে পারছো? আমাদের গতিপথের সমীকরণ মানে এটাই বুঝি আমরা। গতিপথের সমীকরণ মানে কিন্তু আমরা এই জিনিসটাকেই বুঝি। বুঝেছো? গতিপথের সমীকরণ মানে আমরা কিন্তু এই জিনিসটাকেই বুঝি, cos স্কয়ার থিটা নট। ঠিক আছে, সো আমরা মূলত এই সমীকরণটা দেখতে কেমন, এটা কি এরকম হবে যে y সমান সমান 5x স্কয়ার মাইনাস 2x এরকম হবে দেখতে, নাকি এটা দেখতে হচ্ছে 2x কিউ 2x স্কয়ার প্লাস 7x এরকম টাইপের হবে দেখতে? সো কেমন হবে সেই ফাইনাল সমীকরণটাই আমরা বের করতে চাই। অর্থাৎ আমাকে এই ফাইনাল সমীকরণ বের করতে হলে আমাকে মূলত থিটা নটের মানটা বের করতে হবে এবং ভি নটের মানটা কত বের করতে হবে। এই দুইটা বের করে যদি ভ্যালুগুলা বসায় দাও তাহলে কিন্তু তুমি y এর সাথে x এর সম্পর্কটা বের করতে পারবা। এটাই হচ্ছে আমাদের গতিপথের সমীকরণটা। তাহলে আসো, আমাদেরকে প্রাথমিক একটা বেগ দিয়ে দিছে i ক্যাপ প্লাস 2j ক্যাপ, প্রাথমিক একটা বেগ দিয়ে দিছে। বলো তো ভাইয়া এই বেগটার মানে কি? এই বেগটার মানে কি? আমরা তো একটা নির্দিষ্ট বেগে ছুড়ে মারছি, তাই না? i ক্যাপ প্লাস 2j ক্যাপ এর মানে কি? এত বেগে ছুড়ে মারার অর্থ কি? অর্থ হচ্ছে এটা এমন একটা বেগ যার x অক্ষ বরাবর বেগের মান হচ্ছে 1 মিটার পার সেকেন্ড এবং যার y অক্ষ বরাবর বেগের মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। ভাইয়া এটা কি বুঝতে পেরেছো? x অক্ষ বরাবর বেগ হচ্ছে 1i ক্যাপ আর y অক্ষ বরাবর বেগ হচ্ছে 2j ক্যাপ। তার মানে এতক্ষণ যে আমরা খুব কষ্ট করে ভি নট কস থিটা নট ভি নট সাইন থিটা নট এইভাবে করে মান বের করে করতাম, এখন আমাদের এই কষ্ট করা লাগবে না। আমাদের ভি কস থিটার মানই দেওয়া আছে 1 আর ভি সাইন থিটার মান দেওয়া আছে 2। বুঝতে পারছো? ঠিক আছে,
যে এক্স অক্ষ বরাবর মান দেওয়া আছে, বেগের মান আদি বেগ হচ্ছে 1 আই ক্যাপ, এটাই কিন্তু আমাদের এক্স অক্ষ বরাবর আদি বেগ, এবং এইটা কিন্তু আমাদের ওয়াই অক্ষ বরাবর আদি বেগ। ঠিক আছে, বলতো প্রথম প্রশ্ন আমাদেরকে বলছে আনুভূমিক পাল্লা বের করতে। সো তুমি যদি এখানে আনুভূমিক পাল্লা বের করতে চাও, আনুভূমিক পাল্লা বের করতে চাও, তুমি বের করতে পারো একভাবে। আনুভূমিক পাল্লা যদি তুমি বের করতে চাও ভাইয়া, আর সমান সমান তুমি এভাবে বের করতে পারো, ভি নট স্কয়ার সাইন টু থিটা নট ডিভাইডেড বাই জি তে বসাতে হবে। সো এখান থেকে আমরা আগে লব্ধি বেগ কত বের করব, যদি একদিকে 1 হয় একদিকে 2 হয়, লব্ধি বেগ হচ্ছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, এখান থেকে আসবে √5, এবং এই অ্যাঙ্গেলটা যদি বের করতে চাই থিটা নট সমান সমান tan ইনভার্স y বাই x, এখান থেকে ভি নট পেয়ে গেলা, y থিটা নট পেয়ে গেলা, ভি নট এর মান বসাবা, থিটা নট এর মান বসাবা, আর এর মান পেয়ে যাবা। কিন্তু এটা অনেক বড় একটা প্রসেস হয়ে গেল না? এছাড়া আরেকটা সহজ সিস্টেমও আমরা শিখছি, কিন্তু মনে আছে সহজ সিস্টেমটা কি? মনে আছে কি ছিল সহজ সিস্টেমটা, বলো তো? সহজ সিস্টেমটা ছিল যে ভাই এত কষ্ট করার দরকার নাই তো, আমি যদি শুধু এক্স অক্ষ বরাবর আদিবেগ, ওয়াই অক্ষ বরাবর আদিবেগ দুইটাকে গুণ দিয়ে জি দিয়ে ভাগ দিয়ে দেই, তাইলেই তো হয়ে যায়। সো আর সমান সমান আমরা লিখবো, দেখো 2 ইনটু এক্স অক্ষ বরাবর আদিবেগ হচ্ছে 1 একক, আর ওয়াই অক্ষ বরাবর আদিবেগ হচ্ছে 2 একক। 9.8 দিয়ে ভাগ দিলে যেই রেজাল্ট পাবা 4/9.8 আসছে, এইখানেও এক্স্যাক্টলি তুমি সেই হিসাব করে একই রেজাল্টই পাবা। সো 4/9.8 এটা আসে 0.4 এত মিটার। সো আমাদের আনুভূমিক পাল্লা যেটা, সেটা এক্স্যাক্টলি এরকমই কিন্তু আসবে। কথা ক্লিয়ার? সো ভি নট বের করবা, থিটা নট বের করবা, জি দিয়ে হিসাব করবা, যে রেজাল্ট পাবা এখানেও সেই একই রেজাল্ট আসবে। ক্লিয়ার? এবার আসো তো সর্বোচ্চ উচ্চতা যদি বের করতে চাই, এটা গেল 1 নাম্বারটা। 2 নাম্বার, সর্বোচ্চ উচ্চতা বের করতে চাই, বলো তো এই সর্বোচ্চ উচ্চতার সূত্র তো তুমি মুখস্থ যদি রাখো, যে ভাইয়া আমরা তো শিখছি ভি নট ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই 2g, সো ভি নট ওয়াই মানে হচ্ছে ভি নট সাইন থিটা নট স্কয়ার ডিভাইডেড বাই 2g। তো ভাইয়া তাহলে ঠিক আছে, ভি নট এই যে বসাই √5, থিটা নট বের করি, তারপরে সাইন থিটা নট বসাই, তারপরে হিসাব করি। এমনি কইরা করতে গেলে কি হবে, অনেক বড় হয়ে যাবে না জিনিসটা? তাহলে আর এত বুঝে বুঝে অঙ্ক করে কি লাভ হইলো? এত যে থিওরি বুঝলাম, এটা বুঝে লাভ কি হলো যদি এত কষ্ট করে অঙ্ক করো? তো আমরা তো পুরা জিনিসটা কোনটা দিয়ে কি বোঝায় এটা আইডিয়া পাইছি, তাই না? তো তাহলে বলো তো ভি নট ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই 2g আমাদের এখানে, অর্থাৎ সমীকরণ কি হবে ওটা পরে আসতেছে, অসুবিধা নেই, ইজি। আগে এগুলো দেখে নেই। সো বলো তো ভি নট ওয়াই স্কয়ার এই মানটা কি আমাদের সরাসরি দেওয়া আছে না? বলো তো ওয়াই অক্ষ বরাবর বস্তুর যে আদিবেগ এটা সরাসরি দেওয়া আছে না? এটা সরাসরি দেওয়া আছে না? বলো তো এটা কত? ওয়াই অক্ষ বরাবর আদিবেগটা আসলে কত? ওয়াই অক্ষ বরাবর আদিবেগ হচ্ছে 2 একক। 2 একক। তাহলে ভাইয়া ওয়াই অক্ষ বরাবর আদিবেগ মানেই তো ছিল ভি নট সাইন থিটা নট। আমাদের এত কষ্ট করে ভি নট সাইন থিটা নট দরকার নাই। এই যে ভি নট ওয়াই দেওয়া আছে, ওয়াই অক্ষ বরাবর আদিবেগ দেওয়া আছে, তাহলে এখানে কত হবে? 2 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু 9.8। তাহলে কত আসে? 2/9.8, এটা আসে 0.204। একবারে করে ফেললাম। বুঝছো? আইডিয়াগুলো কি বুঝতেছো বাচ্চারা? হ্যাঁ নাকি হাউমাউ করে কান্নাকাটি করছো? আরেকটা বলছে বিচরণ কাল বের করতে। বিচরণ কাল টি সমান সমান কি হবে? বিচরণ কাল টি সমান সমান হবে, আমরা জানতাম 2u/g বা 2v0y ডিভাইডেড বাই জি। তাহলে এইখানে আমাদের v0y তো সরাসরি দেওয়া আছে 2, তাহলে 2 ইনটু 2 ডিভাইডেড বাই 9.8 এত সেকেন্ড, 0.4 সেকেন্ড। এত সেকেন্ড পরে এটা মাটিতে এসে পড়বে। এবার আসো সমীকরণটা বের করি। হ্যাঁ, সমীকরণ বের করার জন্য সমীকরণ y সমান সমান আমরা জানতাম x tan থিটা নট মাইনাস g ইনটু x স্কয়ার ডিভাইডেড বাই
2 v নট স্কয়ার cos স্কয়ার থিটা নট। এই সমীকরণ বের করার জন্য তোমাকে এই যদি বলে শুধু সমীকরণ বের করতে, তাহলে আমরা ধরো এগুলা বের করা লাগবে, থিটা নট বের করা লাগবে, ভি নট বের করা লাগবে। কিন্তু যদি শুধু এই তিনটা চাই তাহলে কিন্তু আমাদের ওগুলার দরকার হচ্ছে না। ঠিক আছে, তাহলে x tan থিটা নট, tan থিটার মান কত হবে? x tan থিটা নটের মান কত হবে? tan থিটা নটের মান 2 না বলো তো? একবারে লিখে দেওয়া যায় না এটা? একবারে লিখে দেওয়া যায় না? দেখো তো মাইন্ড করবা কিনা, দেখো তো মাইন্ড করবা কিনা। দেখো ভাইয়া, আমরা এটা জানি 1, এটা জানি 2, তাহলে tan থিটা নট এটা সমান সমান তো লম্ব বাই ভূমি, তাহলে 2/1। তাহলে tan থিটা নটের জায়গায় আমি যদি একবারে 2 লিখি তাহলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? সমস্যা নাই। ওকে, মাইনাস জি মানে হচ্ছে 9.8 ইন্টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ভি নট স্কোয়ার। ভাইয়া ভি নট স্কোয়ার মানে, ভি নট মানে ছিল √5। এই যে কেমনে পাইছি, ভি নট মানে স্কোয়ার রুট অফ 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এটা ভিতরে হয়ে গেছে 5 স্কোয়ার রুট 5। ভি নট মানে √5 মানে যদি আমরা এটাকে স্কোয়ার করি তাহলে আসতেছে শুধু 5। তাহলে 2 ভি নট স্কোয়ার এটার মান কিন্তু 5 হবে, এটার মান হবে 5 ইনটু cos স্কয়ার থিটা নট। ভাইয়া cos থিটা মানে কত বলো তো এখানে? cos থিটা মানে কত? cos থিটা নট মানে কত হবে? এটা কি বের করতে পারবা? অনেক ভাবে বের করা যায়, আমি স্মার্ট নিয়মটা দেখাচ্ছি। বলো তো cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ না? ভূমি হচ্ছে 1 আর অতিভুজ কত? √5 না? √5 না? তুমি চাইলে থিটা নট বের করে তারপর cos থিটা নট করতে পারো, তুমি চাইলে থিটা নট বের করে cos থিটা নট করতে পারো, কিন্তু আমরা তো মুখে মুখেই করে ফেলতে পারতেছি। সো cos থিটা নট যেটা, এটার উপরে তো স্কয়ার, তাহলে cos থিটা নট মানে 1/√5, তাহলে এর উপর স্কয়ার মানে আসতেছে 1/5 বা 1/√5 স্কয়ার। ভাইয়া বেশি লাইন স্কিপ হয়ে যাচ্ছে? একটু বলো তো, বুঝতে কি কষ্ট হচ্ছে? y সমান সমান 2x মাইনাস, যদি কষ্ট হয়ও অভ্যাস করতে হবে কিন্তু এটা, 5 5 কাটাকাটি 9.8/2 মানে 4.9, তাহলে আসলো মাইনাস 4.9 ইন্টু এক্স স্কোয়ার। দেখো কত সুইট একটা সমীকরণ চলে আসলো। এই সমীকরণে তুমি যদি জাস্ট x এর মান বসাও তাহলে y এর মান পেয়ে যাবা, y এর মান যদি বসাও তাহলে x এর মান পেয়ে যাবা। ঠিক আছে, যাক ভেরি গুড, তোমার তো তুখোর পোলাপান, এটা যদি একবারে বুঝে ফেলো ভেরি গুড। সো আমরা আরেকবার তাও দেখাই দিই আম জনতার জন্য, আরেকবার একটু দেখাই রাখি। যে মনে করো এটা ছিল 2, এইটা ছিল 1, এইটা হচ্ছে আমাদের লব্ধি বেগ ভি নট, এটা হচ্ছে থিটা, এটা যদি 1 হয় তাহলে এটাও 1। এখান থেকে আমরা tan থিটার মান বের করা লাগতো, লম্ব বাই ভূমি মানে হচ্ছে লম্ব বাই ভূমি, টেরা লম্বা ভূত। এই দাঁড়াও তো দাঁড়াও তো দাঁড়াও তো, ও আমাদের 1 আর 2 ছিল এখানে, আয় হায় তাই তো বলি, এটা ছিল 1, এটা ছিল 2, এটা ছিল 1, এটা ছিল 2, তাহলে টেরা লম্বা ভূত। সো লম্ব হচ্ছে 2, ভূমি হচ্ছে 1, আর আমাদের আরেক জায়গায় cos থিটা ইউজ করতে হতো। সো এই ত্রিভুজে cos থিটা সমান কত? ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 1 আর অতিভুজের মান কত? এটা হবে হচ্ছে 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার সমান সমান √5। তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ যদি করো তাহলে যে cos থিটা সমান 1/√5, তাহলে আমরা এখান থেকে cos থিটা স্কয়ার মানে কত সেটা বসাই দিছি 1/5। বুঝছো ভাইয়া? বুঝছো? দেখো তো এবার ক্লিয়ার কিনা সবার? সবার কি এবার ক্লিয়ার কিনা? জি ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আগামী কালকে আমরা আরো তুখর তুখর কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলা ইনশাআল্লাহ সলভ করে ফেলবো। আরো অনেক মজার মজার কিছু প্রবলেম আছে। সো ক্লাসটা এখনো একবার দয়া করে রিভিশন দাও, রিভিশন না দিলে কিন্তু ভাইয়া জিনিসপত্র মনে থাকবে না, মাথায় নিয়ে থাকতে পারবা না। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।